আমাদের যতগুলো দুর্বল কোষ আছে যেগুলো আমাদের বার্ধক্য বাড়ায় সেগুলো ধ্বংস হয়ে যায় যখন আমরা রোজা থাকি। সেরিতে আমাদেরকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে। অনেকে বলতে পারবে ভাই খেজুর তো মিষ্টি। না, খেজুর মিষ্টি হলো খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। সেরিতে ভাত দিয়ে অন্য কোনো কার্বোহাইড্রেট খাবো না, ভাত দিয়ে আলু ভাজি, ভাত দিয়ে আলু এটা খাবো না, অবশ্যই প্রোটিন রাখবো এখানে। যতই বলুক রমজান মাসে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পান করুন, কোনো দরকার নাই, আমি সাদা পানি পান করবো। প্রতি 3-4 দিন পর পর যদি আমি একদিন ভাজা পোড়া খাই তাহলে আপনার বডিতে ইম্প্যাক্ট পড়বে না। আমি নিজেই জিলাপি, বেগুনি, আরো যত ধরনের খাবার আছে সবই খাই। বরকতময় শরবত আমরা রমজান আসলে দেখি, লাল পানি, এটার কোনো উপকার নাই। রোজা ভাঙবো সাদা পানি দিয়ে, নট স্যালাইন। স্যালাইনও খাওয়া যাবে না। যারা ওজন বাড়তে চায় তারা ডিনার করবে, ডিনারে অবশ্যই খাবে। যারা কমাতে চায় তারা ডিনারটাকে অ্যাভয়েড করবে। রোজা রাখার সাথে অর্থাৎ 16 ঘন্টা 17 ঘন্টা না খাওয়ার সাথে ওজন কমা বাড়ার সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে বাকি যে 6-7 ঘন্টা আপনি খাবার খাওয়ার টাইম পেলেন, ওই টাইমটাতে আপনি কি খাচ্ছেন সেটার সাথে আপনার ওজন বাড়বে কি কমবে সেটা সম্পর্ক। ডায়েট অপশন এখানে আপনাদের বডি ওয়েট এবং হাইট যখন দিবেন তখন সারাদিন আপনার কত ক্যালোরি দরকার ওটা দেখিয়ে দেবেন। তো যে ব্যক্তিটা এক্সারসাইজ শুরু করেনি, ভাবছে রমজান মাসে শুরু করবো, সে মডারেট এক্সারসাইজ করবে। কেউ যদি আমাকে বলেন ভাই কোন টাইমে করলে বেস্ট রেজাল্ট পাবো, তাহলে হবে তারাবি নামাজের পর। অনেকে তো 12 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকাকে রোজা মনে করে, কিন্তু আসলে এটা কিন্তু না। রমজান মাসে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় যেটা আপনার ব্যক্তিত্বকে ধ্বংস করে। আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে এস তাজ শো বাই ফিরসমনের স্পেশাল এপিসোডে আমরা শুধু রমজানেই আমরা কীভাবে আমাদের হেলথ ঠিক রাখবো, কীভাবে ডায়েট প্ল্যান, কীভাবে ওয়ার্কআউট করবো, এই সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো আমাদের তাজ ভাইয়ের সাথে। তাজ ভাই কেমন আছেন? আছি, ভালো আছি ভাই, ধন্যবাদ খুবই আপনাকে। আর স্টুডিওতেও আসছেন আপনি, হয় যত সম্ভব ময়মনসিংহ থেকে আসছেন কষ্ট করে। আজকের শোটাতে আমি চাচ্ছি যে যদি আমি কারো কাছে পেমেন্ট নিতাম রমজান মাসে একটা ডায়েট প্ল্যান তৈরি করে দেওয়া বা ব্যায়ামের রুটিন তৈরি করে দেওয়ার জন্য, তাহলে তাকে কিভাবে বোঝাতাম বা কী রকম সাজেশন দিতাম সেটা আমি সাধারণ মানুষকে বোঝাতে চাচ্ছি আপনাদের মাধ্যমে। ফিরসমনিয়া যেহেতু স্পন্সরও করছে এই ভিডিওটা, আশা করি যে এটা দেখে মানুষজন উপকৃত হবে। হয়তো বা আপনার কোনো নিউট্রিশনিস্ট বলেন বা ফিটনেস ট্রেনারের কাছে ডায়েট প্ল্যান কেনার দরকার হবে না। যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই নেবেন, তারা পার্সোনালাইজড ডায়েট প্ল্যান অবশ্যই নেবেন, যার যার পছন্দের ট্রেনার আছে। তবে যাদের সামর্থ্য নাই, ভয় পাচ্ছেন শুরু করতে, এক্সারসাইজ কেমন করে করবেন, কীভাবে ফিট থাকবেন, কীভাবে ওজন বাড়াবেন রোজা থেকে, কীভাবে কমাবেন, সেই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আজকে সেশনে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি যেটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম যেটা হচ্ছে ইসলামের পার্সপেক্টিভ থেকে, মানে রমজানের ফজিলত অনেক বেশি, রোজা রাখার 5টা স্তম্ভের মধ্যে একটা। সো আপনি যদি সাইন্টিফিক্যালি রোজা রাখার যে সিয়াম পালনের যে অ্যাডভান্টেজ, আমাদের বেনিফিট বডির জন্য কি কি, এটা যদি একটু বলতেন সহজ করে। এখন দেখেন যে অনেকে মনে করে যে রমজান মাসের যে 30টা দিন আছে এই 30টা দিন রোজা রাখাই ইনাফ, এটা মনে করেন অনেকেই। আর আসলে এরকম না। দেখবেন নফল রোজারও প্রচলন আছে ইসলামে, অন্য যত ধর্ম আছে সবকিছুতে দেখবেন রোজার টাইপের কনসেপ্ট আছে। মানে সব হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, সবকিছুতেই এটা আদিম যুগ থেকে এটা চলে আসছে। আর এটা কিন্তু অনেক বেনিফিট। রিসেন্টলি একজন সায়েন্টিস্ট এটার বেনিফিট প্রকাশ করতে গিয়ে, যেটাকে বলা হয় অটোফেজি, নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন। মানে এই রোজা রাখা, ওটাও কিন্তু এক ধরনের রোজা রাখার মতোই। তো এটা কিভাবে হলো, কি হয় রমজানের সব থেকে বড় বেনিফিট কি যেটা আমাদের বডিতে ঘটে, সেটা হচ্ছে আমাদের যতগুলো দুর্বল কোষ আছে যেগুলো আমাদের বার্ধক্য বাড়ায় সেগুলো ধ্বংস হয়ে যায় যখন আমরা রোজা থাকি। তো এটা হচ্ছে 12 থেকে 16 ঘন্টা যদি পিরিয়ড কেউ না খেয়ে থাকে, 12 থেকে 16 ঘন্টা, তাহলে এই অটোফেজিটা স্টার্ট হয়। পরবর্তীতে যত সময় পার হয়, অর্থাৎ কেউ 24 ঘন্টা, তারপরে হচ্ছে 48 ঘন্টা, এরকম যত সময় পার হয় তত অটোফেজির পরিমাণটা আরও বাড়ে। আচ্ছা, সাধারণত দেখা গেছে একটা না 22 দিন একজন মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারে, পানি ছাড়া 3 দিন বেঁচে থাকতে পারে। তো অতটুকু যাওয়ার দরকার নেই। আপনি যদি 12 থেকে 16 ঘন্টা, যেটা রমজান মাসে আমরা করি, সেইটুকু যদি করতে পারেন সপ্তাহে 1 দিন এবং রমজান মাসে 30টা দিন, এটা আপনাকে হিউজ বেনিফিট দিবে। অর্থাৎ আপনার শরীরে যতগুলো দুর্বল কোষ আছে যেগুলো আপনার বার্ধক্যকে আরও ফাস্ট করছিল, আরও দ্রুত নিয়ে আসছিল, সেটাকে ধীর গতি করে দিবে। বার্ধক্য আপনি ঠেকাতে পারবেন না, ধীর গতি সম্পন্ন করতে পারবেন। অনেকে তো মনে করে যে স্বাস্থ্য সচেতন মানুষ যারা আছে বা যারা এগুলো নিয়ে কথা বলে তারা মনে হয় কখনো বুড়া হবে না বা মারা যাবে না। সবাই বুড়া হবে, সবাই মারা যাবে, এটাকে স্লো করা যাবে। আমি আয়ু বাড়ানোর কথা বলছি না, আমি যতটুকু আয়ু বেঁচে থাকবো সেই আয়ুটা আমি যেন সুস্থভাবে বেঁচে থাকি সেটার কথা বলছি। আর সেক্ষেত্রে রোজা অনেক বেশি হেল্প করে। রোজা বলেন, সাওম বলেন, বা হিন্দু ধর্মে যেটা আছে, নামটা আমি ভুলে গেছি, হিন্দু ধর্মে মনে হয় উপবাস বলে, হ্যাঁ উপবাস করা বলে, এগুলো সব কিছুরই বেনিফিট সেম। তো আমরা যেহেতু মুসলিম, তো এখানে মুসলিমদের ক্ষেত্রে আমরা সেই ভোরবেলা সেহরিতে খাওয়া শুরু করি, এবার লাস্ট খাবার খাই এবং সেই সন্ধ্যা পর্যন্ত সিয়াম পালন করি।
তো এটা আমাদেরকে যে 12 থেকে 16 ঘন্টা এটা অটোফেজিটাকে স্টার্ট করে। এই অটোফেজিটা স্টার্টের ফলে আমাদের শরীরের ভিতরে কিন্তু যে দুর্বল কোষগুলো আছে, ইনফ্যাক্ট ক্যান্সার যে কোষগুলো আছে, ক্যান্সার ঘটতে পারে, কারো কারো বডিতে আছে যে সে জন্মগতভাবে ক্যান্সার সেল নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে বোঝেনি, পরবর্তীতে যত বড় হয় পরে যে গিয়ে ক্যান্সারটা ধরা পড়ে, অল্প বয়সে ধরা পড়ে না। তো ওটা কি হয়, যত ধরনের চিনি আছে, চিনি জাতীয় খাবার, সেটা কিন্তু ক্যান্সার সেলকে আস্তে আস্তে বড় করে। ধরেন একজন ব্যক্তি জানে না তার শরীরে ক্যান্সার সেল আছে, সে ধীরে ধীরে ক্যান্সার সেল বড় হচ্ছে, রেগুলার বেসিসে চিনি খাচ্ছে। এই ব্যক্তিটা যদি রমজান মাসে 30টা রোজা করে, তাহলে তার শরীরে যদি ক্যান্সার সেল থেকেও থাকে সেটা ধ্বংস হয়ে যাবে। ইনফ্যাক্ট এই ব্যক্তিটা যদি 30টা রোজা করছে, পাশাপাশি প্রতি সপ্তাহে একটা করে নফল রোজা করে, সেক্ষেত্রেও ক্যান্সার সেল ধ্বংস হয়ে যাবে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। অর্থাৎ রোজা কত বড় একটা উপকার করছে। অনেক ফজিলত। এই যে এই অটোফেজি, এটা রমজানের যে এই প্রক্রিয়াটাকে বলা হয় অটোফেজি, এই কোষগুলোকে ভেঙে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া, যেগুলো দুর্বল কোষ। এই দুর্বল কোষের পাশাপাশি কিন্তু আমাদের সত্যিকারের কোষ, যেগুলো সত্যিকারের উপকারী কোষ, স্ট্রং কোষও ধ্বংস হবে যদি রোজাটাকে আমরা ভুলভাবে পালন করি। আচ্ছা, ভুলভাবে মানে কি, যে ধরেন যে আমি একটা না অনেকক্ষণ যাবত না খেয়ে থাকছি, ধরেন আমি হচ্ছে সেহরিও খাচ্ছি না, না খেয়ে পার করে দিচ্ছি। অনেকে আছে না যে ঘুম থেকে উঠতে পারে না, সেহরি খায় না, তারপরে রোজা পালন করে। এটা করা যাবে না। এটাতে এক দিন হতে পারে আপনি মিস গেছে, হয়তো আপনি ঘুম থেকে উঠতে পারেননি, অ্যালার্ম বুঝতে পারেননি, টাইম পার হয়ে গেছে। কিন্তু যদি আপনি 30টা দিনে এটা করেন, এটা কিন্তু শরীরের ক্ষতি করবে। পাশাপাশি রমজান, এই যে আমরা যখন দুর্বল কোষগুলো ভাঙার পর এর সাথে যখন আমাদের স্ট্রং কোষগুলো আছে, সেগুলোও কিছুটা ভাঙতে শুরু করে। সেগুলো কিন্তু রিপেয়ার হওয়ার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবারের দরকার হয়। সেটা যদি আমরা ইফতারে না খাই, তাহলেও ক্ষতি হবে। সেগুলো আস্তে আস্তে আলোচনা করব। তো রমজানের যে বেনিফিট, সেটা সেই ব্যক্তিটাই পাবে যে এটাকে একদম সুষ্ঠুভাবে ইউটিলাইজ করবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সুন্নত আছে সেই অনুযায়ী চালাতে পারেন। আবার নতুন যে রিসার্চগুলো আছে সেগুলোও সাপোর্ট করে, সেগুলো ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে সেম। সেইভাবে যদি আপনি না করেন, আর আপনি যদি মনে করেন যে না আমি রোজা থাকলাম আর প্রচুর পরিমাণে ভাজা পোড়া সুগারি ড্রিঙ্কস এই হাবিজাবি খাচ্ছি, বিন্দু পরিমাণ আপনি বেনিফিট পাবেন না। এই সিয়ামের যে রোজার যে বেনিফিট, বিন্দু পরিমাণ তো পাবেনই না। উল্টা আপনি দেখবেন যে একটা মাস যাওয়ার পর আপনার আরো ভিসারাল ফ্যাট বেড়ে গেছে, আপনার টেস্টোস্টেরন ডাউন হয়ে গেছে, আপনার শরীরে অবসাদ বেশি চলে আসছে, আপনার স্ট্রেংথ কমে গেছে, মাসল লস হয়েছে। বহু মানুষ আছে যারা 30টা রোজা রাখার পর শুকায় তো নি, উল্টা তার হাত পা শুকিয়ে গেছে, পেট বড় হয়ে গেছে, অর্থাৎ তার মাসল লস হয়েছে, পেটের চর্বি বেড়েছে। এই সব ভুলগুলো যেন না হয়। তো আজকে ভিডিওটা যারা পুরোটা শুনবে বা পুরোটা দেখবে, আশা করি এইসবের অ্যান্সার পেয়ে যাবে যে কিভাবে আমরা এটাকে আটকাতে পারি। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। এখন আমরা যদি স্টার্ট করি, আমরা তো সেহরি দিয়ে স্টার্ট করব রোজা। সেহরিটা আমাদের কেমন, মানে এজ এ কমন পিপল বা যারা হচ্ছে জিম করেন বা সবার জন্যই, সবার ক্ষেত্রে সেহরিটা কেমন হওয়া উচিত আমাদের? এখানে বলে দিই যে যারা জিম করেন, মাসল তৈরি করতে চান, তাদের ব্যাপারটা আলাদা। তারা এটা চলে যায় একটা স্পোর্টস অ্যাক্টিভিটির ভিতরে। স্পোর্টস অ্যাথলেট আর বডি বিল্ডার দুটো একই ক্যাটাগরি। যেমন একজন ক্রিকেটার হতে চায়, ফুটবলার হতে চায়, তার সামনে ম্যাচ আছে, বা একজন মাসল তৈরি করতে চায়, এগুলো সব স্পোর্টসের ভিতরে চলে যাচ্ছে। অর্থাৎ আপনি একজন অ্যাথলেট, এই ক্ষেত্রে লাইফস্টাইল একটু ডিফারেন্ট হবে, এটা আগেই বলে দিচ্ছি। তবে কিছু সিমিলারিটিস থাকে সাধারণ মানুষের তুলনায়। একজন সাধারণ মানুষ কিভাবে একটা ফুটবলার বা ক্রিকেটারের মতো এনার্জেটিক থাকতে পারে, স্পোর্টসম্যানের মতো এনার্জেটিক থাকতে পারে, সেটা আমরা শিখাচ্ছি। ধরেন আপনি অফিস জব করেন, একটা ব্যবসায়ী বা একটা উকিল, একটা ডাক্তার, কিন্তু আপনি চান আপনার বডিটা অ্যাথলেটের মতো শক্তিশালী হোক। উপর থেকে বডি বিল্ডার হওয়ার দরকার নেই, ভেতর থেকে যেন শক্তিশালী হোক। সেক্ষেত্রে যেটা করবেন, সেক্ষেত্রে বডি বিল্ডার বলেন, একটা ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, আর সাধারণ মানুষ, সবার ক্ষেত্রে সেম নিয়ম। সেটা হচ্ছে সেহরিতে আমাদেরকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে। ইম্পর্টেন্ট একটা জিনিস, কোনোভাবেই এটাকে নেগলেক্ট করা যাবে না। যে ব্যক্তি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবে না, তার ক্ষুধা বেশি লাগবে। তখন অনেকে বলতে পারে, ভাই আমার মানসিক শক্তি অনেক বেশি, আমি চিনি মিষ্টি এইসব খেয়েও সারাটা রোজাই পালন করে ফেলতে পারবো, সারাদিন যতই রোদ পড়ুক, যত যাই পড়ুক, আমার মানসিক শক্তি এতটাই বেশি যে আমি রোজা ভাঙবো না। এটা তো আপনি ধর্মভীরুতার কারণে ভাঙছেন না। কিন্তু এটা করতে গিয়ে যেটা হচ্ছে যে আপনি ধর্মভীরু হয়ে আপনি রোজা তো পালন করেই ফেললেন, কিন্তু আপনি আপনার হেলথের ক্ষতি করলেন। রোজা মানে এটা না যে না খেয়ে থাকা, এটা না। রোজা মানে হচ্ছে কি, অনেক কিছু বিষয় যেগুলো আমাদের শরীরের জন্য খারাপ, সেগুলোকে স্যাক্রিফাইস করা। দুনিয়াতে যা কিছু আমাদেরকে আনন্দ দেয়, তার বেশিরভাগই আমাদের শরীরের ক্ষতি করে। শরীরের ক্ষতি করে, অথবা মানসিক ক্ষতি করে, অথবা ব্যক্তিত্বের ক্ষতি করে, যে কোনো কিছু। যে লোকটা আপনার খুব প্রচুর প্রশংসা করে, সুনাম করে, তাকে খুব ভালো লাগে না তার সাথে মিশতে, সে কিন্তু সুযোগ পেলে আপনার ক্ষতি করবে। যে ব্যক্তিটা আপনাকে মাঝে মধ্যে আপনার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবে, তারপরে দেখবেন আপনার অনেকে বিরক্তি আসে যে এই লোকটা তো এর সাথে থাকা যাবে না, এর সাথে থাকলে এখানে আমাকে সংশোধন করে সবকিছুতে, এটা বলে ওটা বলে, সমালোচনা করে, যে ওইটা কিন্তু হেলদি ফুডরা করে। হেলদি ফুড আমাদের খেতে ভালো লাগে না ইমিডিয়েটলি, কিন্তু শরীরের ভিতরে যে কিন্তু উপকারিতা নিয়ে আসে। ওরকমই কিছু হেলদি মানুষ আছে যারা হয়তো বা সমালোচনা আপনাকে এমনভাবে বোঝাবে যে গঠনমূলক সমালোচনা করবে, যে এটা করলে আপনার আরো ইমপ্রুভ হবে, এই হবে, ওই হবে।
তো এগুলো কিন্তু সবকিছুই হেলদি। এই যে হেলদি জিনিসগুলো সব খারাপ হয়, অর্থাৎ একটু কড়া কথা আপনাকে বলবে, একটু শাসন করবে। যেমন আপনার মা বাবাই সব থেকে বেশি আপনাকে শাসন করেছে সারা জীবনে, ছোট থেকে বড়, কিন্তু তারাই সব থেকে বেশি আপনার ভালো চায়। হয়তোবা কিছু জিনিস তারা ভুল করে ফেলে, এটা আলাদা বিষয়, না বুঝে, কিন্তু ভালো ইন্টেনশন কিন্তু থাকে, পজিটিভ গুড ইন্টেনশন থাকে। তো ওই রকমই জিনিস, যেই সব জিনিসগুলো আমাদের ভালো চায় তাদেরকে আমরা সবসময় নেগলেক্ট করি বা অ্যাভয়েড করি। তো হেলদি ফুডও সেম। আমরা বলছি না যে আমরা আনহেলদি ফুড খাবো না, খাবো। কতটুকু আনহেলদি ফুড খাওয়া যায়, কতটুকু আনহেলদি মানুষের সাথে মেশা যায়, এটাকে লিমিটেশনটা জানতে হবে। যদি জানতে পারি খুব ইজি হবে। তো সেই রীতি আমরা যেটা করবো, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবো। অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেট সিম্পলি গুগলে সার্চ করবেন। আমি একটা চার্ট আমি একটা চার্ট তৈরি করে নিয়ে এসেছি, একটু ওপেন করেন, আপনি নিয়ে যান। এই চাটাতে দেখেন এখানে দেওয়া আছে যে যদি আপনি শস্যমূলক খাদ্য খান সেক্ষেত্রে অবশ্যই লাল চাল হতে হবে। ঠিক আছে, লাল চাল বলতে কি, আবার সাদা চালও হওয়া যাবে, মোটা চাল হতে হবে। ফাইবারি পলিশ চাল, যেটা চকচকা যে চাল, সেটা কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট, সেটা খুব দ্রুত বডিতে সুগার রেজ করে, সেটা কিছুক্ষণ পরে আমাদের ক্ষুধার অনুভূতি আরো জাগ্রত করে। গমের রুটি, এটা আসলে গমের রুটি, যেটা ফাইবারি রুটি, লাল আটার রুটি, ওটস, ভুট্টা, চিরা, এইরকম টাইপের কার্বোহাইড্রেটগুলো নিতে হবে, যেগুলো দীর্ঘক্ষণ শক্তি দিবে। যেই সব কার্বোহাইড্রেটে আপনার ফাইবার থাকে সেগুলো দীর্ঘক্ষণ শক্তি দেয়। এর পাশাপাশি আপনি সেরিতে খেজুরও রাখতে পারেন। অনেকে বলতে পারবে ভাই খেজুর তো মিষ্টি, এটা তো তাহলে যত ধরনের ফল আছে সব তো সিম্পল কার্বোহাইড্রেট। না, খেজুর মিষ্টি হলো খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটা একটা জিনিস বুঝতে হবে যে খেজুর খেলেও আপনার সুগার লেভেল খুব বেশি রেজ হবে না ফাইবারের কারণে। যেই কার্বোহাইড্রেটটাতে ফাইবার মেশানো থাকে সেটা খেলে আমাদের রক্তে চিনি বাড়ে না। রক্তে যত দ্রুত চিনি বাড়বে তত আমাদের ডোপামিন দ্রুত রিলিজ হয়, যার কারণে আমাদের কিছুক্ষণ পর আবার ডোপামিনের দরকার হয়। কারণ ডোপামিন যত দ্রুত বাড়ে না তত দ্রুত আবার ডাউন হয়। স্লো ডোপামিন শরীরের জন্য ভালো, তো এগুলো আপনার বডিতে স্লো ডোপামিন রিলিজ করবে, যার কারণে ক্ষুধা অনেকক্ষণ লাগবে না, আপনার বিকেল পর্যন্ত ক্ষুধা লাগবে না রমজানে। হ্যাঁ, বিকেলের দিকে আপনার শরীর ক্লান্ত হবে, কিন্তু আপনার অনেক আছে না যে সেইরিতে উল্টাপাল্টা খাবার খাই, যে সকাল হতে হতে ক্ষুধা লেগে যায়। রিজনটা হচ্ছে সে এই যে ডোপামিন রিলিজ হয়েছে খুব দ্রুত, এরকম খাবার খায়। তো আমরা কি করবো, এই যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এই শস্যগুলো, এগুলো নিব। তারপরে ডাল টাইপের যে খাবারগুলো আছে, ডাল, যত ধরনের ডাল আছে সবগুলো ডালে আপনি অ্যাড করবেন। সবসময় চেষ্টা করবেন যে ডাল, আবার অনেকে কি করে জাস্ট এক ধরনের ডাল পান, শুধু মসুর ডাল, হ্যাঁ, কিন্তু এক ধরনের ডালে 9টা অ্যামিনো অ্যাসিড থাকে না। কোন একটা খাবারে 9টা অ্যামিনো অ্যাসিড না থাকলে ওই খাবারের প্রোটিন আমাদের শরীর অ্যাবজর্ব করে না, পুরোপুরি অ্যাবজর্ব করে না। ঠিক আছে, তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডালে 6টা অ্যামিনো অ্যাসিড, 7টা অ্যামিনো অ্যাসিড, 8টা অ্যামিনো অ্যাসিড এরকম থাকে। কোনো ডালে এই পর্যন্ত একটা ডালও বের হয়নি যে ডালে 9টাই থাকে। মাছ, মাংস, ডিম, দুধে কিন্তু আবার 9টা অ্যামিনো অ্যাসিড থাকে। এটা একটা বুঝতে হবে যে প্রাণীজ যে আমিষগুলো আছে এটার বেনিফিট এটাই যে একটাতে সব অ্যামিনো অ্যাসিড চলে আসে। ডালের ক্ষেত্রে যেটা করবেন যে 4-5 রকমের ডাল মিক্স করে খাবেন, এবং ডালের পানি খেয়ে অনেকে উঠে যায়। ডালের মূল প্রোটিন যেটা পানিতে কিন্তু থাকে, ভিটামিন, অন্য নিউট্রিয়েন্ট থাকে ডালে, কিন্তু প্রোটিন থাকে, যেটা অ্যামিনো অ্যাসিড যেটা থাকে সেটা হচ্ছে ডালের মূল অংশে। তো ডালটাকে ঘন করবেন এবং ডালের মূল অংশটাও খাবেন, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। এটা যে শুধুমাত্র রমজানে করবেন তা না, সারা বছরই। তবে রমজানে সেইরিতে এই ডাল থাকলে খুব ভালো। এই ডালটা প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ হবে, ফাইবার থাকলে সেটা দীর্ঘক্ষণ আমাদের শরীরে শক্তি যোগাবে। তারপরে এই যে মিষ্টি আলু আছে, কচু আছে, লাল আলু আছে, যে কোনো ধরনের সবজি আছে, এগুলো আমরা সেরিতে রাখবো, সবজিমূলক খাবার। তারপরে হচ্ছে কাঁচা কলা, এখানে বলা হয়েছে অনেকে কাঁচা কলা নাও খেতে পারে, কাঁচা কলা খেতে অনেকের সমস্যা হতে পারে। কাঁচা কলা সবজি বানিয়ে আপনি খেতে পারেন, অথবা আদা পাকা কলা, যেটা ধরেন কেবল পাকছে, ওই কলাতে রেজিস্ট্যান্স স্টার্চ অনেক বেশি পরিমাণে থাকে। এই রেজিস্ট্যান্স স্টার্চ কিন্তু আমাদের শরীরের পেটের ভিতরে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোর খাবার। এটা খেলে কিন্তু আমাদের পেট অনেকক্ষণ, আমাদের গ্যাসের সমস্যা হবে না। অনেকে দেখা যায় যে রমজান মাসে খুব গ্যাসের সমস্যা হয়, এই কাঁচা কলা, যেটা আধা পাকা কলা, সেটা খেলে তার শরীরে, তার পেটে গ্যাসের সমস্যা হবে না। এবং কুমড়া, গাজর, শিম, লাউ, অর্থাৎ এক কথায় সবজি, এবং এর পাশাপাশি আবার পরে আবার কলা দিয়েছে, এখানে আমি দিয়েছি, এটা পাকা কলা খেতে পারেন, কিন্তু গলে গেছে যে কলা, সেই কলা খাবেন। একদম পেকে গেছে ওইটা খাওয়া যাবে না, একদম পেকে গেছে ওই কলা খাওয়া আর চিনি খাওয়া সেম। ঠিক আছে, ওই কলা কখনোই খাওয়া যাবে না, একদম ইম্পর্টেন্ট, সব সময়ের জন্য, যেই কলা যখন কাঁচা অবস্থায় থাকে, একদম কাঁচা অবস্থায় থাকে, তখন রেজিস্ট্যান্স স্টার্চে ভরপুর থাকে। কার্বোহাইড্রেট তো থাকেই, ওর ভিতরে এত বেশি রেজিস্ট্যান্স স্টার্চ থাকে যে ওই কার্বোহাইড্রেট খেলে আপনার ওরা ফ্যাট বার্ন হবে। মানে নর্মালি আমরা কি জানি যে কার্বোহাইড্রেট খেলে আমাদের শরীরে গ্লুকোজ বাড়ে, কিন্তু কাঁচা কলা খেলে আমাদের গ্লুকোজ আরো উল্টা কমে যাবে, কাঁচা কলার রেজিস্ট্যান্স স্টার্চের কারণে। তো রেজিস্ট্যান্স স্টার্চ কি হয়, রেজিস্ট্যান্স স্টার্চ যত সময় যায়, যত রোদ পড়ে, যত সময় অতিবাহিত হয়, তত রেজিস্ট্যান্স স্টার্চ সুগারের রূপান্তর হতে শুরু করে। অর্থাৎ কাঁচা কলাতে সুগার সব থেকে কম থাকে, তারপরে আধা পাকা কলাতে সুগার আস্তে আস্তে বাড়ে, কিন্তু ওর ভিতরে উপকারিতা বেশি থাকে, মানে সুগার কম থাকে। এবং কলা যত পাকে, যত গলে যায়, তত বেশি চিনি বাড়ে এবং রেজিস্ট্যান্স স্টার্চ, ফাইবার কমে। সবাই কিন্তু এটাই খায়। হ্যাঁ, তো ওই যে মিষ্টি বেশি
লাগে, মিষ্টি কথা মানুষ হয়, যে মানুষটা আপনাকে বেশি বেশি সুনাম করবে, আমি বললাম না যে অনেক বেশি সুনাম করবে, সুযোগ পেলে আপনাকে ক্ষতি করে দিয়ে চলে যাবে। ফুডের ক্ষেত্রেও সেম, দুনিয়া সমস্ত কিছুর ক্ষেত্রে সেম। মুখরোচক খাবার আপনার হেলথের জন্য ইস্যু হয়ে হ্যাঁ, মুখরোচক খাবার হচ্ছে সামান্য পরিমাণে খাওয়া হেলদি, মুখরোচক খাবারও কিন্তু আনহেলদি না, সামান্য পরিমাণে খাওয়া কিন্তু হেলদি। কারণ এটাতে কি হয়, আমাদের মানসিক প্রশান্তি বাড়ে, এটা কিন্তু বুঝতে হবে। মানে অনেকে মনে করে যে চিপস, চকলেট, বিস্কিট, তাজ ভাই সবসময় মানা করে এটা মনে হয় খারাপ, না, এটা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। এক এক দিনের জন্য মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। এখন ধরেন যে আপনি কথার কথা মানসিক স্বাস্থ্যের জন্য কমেডি মুভি বা কমেডি কোনো সিন দেখা খুব স্বাস্থ্যকর, কিন্তু সারাটা দিন যদি কেউ খালি কমেডি সিন দেখে তাহলে তো খারাপ না। তো আপনি যদি 24টা ঘন্টার ভিতরে খালি মুখরোচক খাবারই খান তাহলে তো সেটা শরীরের জন্য খারাপ। এই জিনিসটা আমি বুঝাচ্ছি। এটা এই যে এই সব জিনিসগুলো কি করবে, ধীরে শক্তি দিবে। যেই খাবারে ফাইবার থাকবে সিম্পলি সেই খাবার আপনাকে ধীরে ধীরে শক্তি দিবে। মানে কার্বোহাইড্রেট যেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের যে সুগারের চেইন সেটা দীর্ঘ হয়, লম্বা হয়, সেটা আস্তে 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 ভাঙে এবং শরীরে আস্তে 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 সুগার প্রোভাইড করে। সেরিতে যেই খাবারগুলো রাখবো না সেটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, যেগুলো থাকে বিস্কিট, সাদা চালের ভাত, তারপরে মিষ্টি দই খাওয়া যাবে না। এর পাশাপাশি আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। সেহরিতে প্রায় 12 থেকে 16 ঘন্টা আপনি রমজান পালন করবেন, ওই সময় কিন্তু আমাদের শরীরে 2টা স্টেট চলে আসে, যে স্টেটগুলো ক্যাটাবলিক এবং অ্যানাবলিক, সেটা পরে আলোচনা করছি। আগামী প্রোটিনের খাবারগুলোর আইটেমগুলো বলে দিই কী কী থাকতে পারে এখানে আর কেন জরুরি, সেটা আমি পরে আলোচনা করছি। তো প্রোটিন সমৃদ্ধ খাবারের ভিতরে আপনি ডিম রাখতে পারেন। এখানে প্রতি 100 গ্রাম দেওয়া হয়েছে, যদিও প্রতি একটা ডিমে আপনার প্রায় মোটামুটি 6 গ্রামের মতো প্রোটিন থাকে। একটা ডিমের ওজন 50 গ্রামের কাছাকাছি হয়, তো 2টা ডিম মিলে 13 গ্রামের কাছাকাছি প্রোটিন চলে আসবে, 12 থেকে 13 গ্রাম। মুরগির মাংস 100 গ্রামে 27 গ্রামের কাছাকাছি প্রোটিন থাকে। গরুর মাংস প্রতি 100 গ্রামে 26 গ্রাম। অনেকে রমজান মাসে গরুর মাংস খান, যদি ওই ব্যক্তিটা খুব অ্যাক্টিভ হয়, একটা বডি বিল্ডার হন, ক্রিকেটার হন, ফুটবলার হন, 30টা দিনই সে গরুর মাংস খেতে পারবে, কিন্তু কোনো সমস্যা নাই। গরুর মাংস খেয়ে কিন্তু কেউ আনফিট হয় না, কারো হার্টে ব্লক হয় না। মানুষের ম্যাক্সিমাম হার্টে ব্লক হয় হলো প্রসেস ফুড, চিপস, চকলেট, চানাচুর, বিস্কিট এগুলো খেয়ে এবং অতিরিক্ত সুগারি ড্রিঙ্কস খেয়ে। গরুর মাংস, ডিম, দুধ খেয়ে কারো হার্টের প্রবলেম হয় না। যদি কেউ বলে থাকে কোনো ডক্টর, যার হার্টের প্রবলেম হয়ে গেছে তার নিষেধ, যার হার্টের প্রবলেম হয়নি তার কিন্তু নিষেধ না। ডিমের কুসুম খাওয়া যার হার্টের প্রবলেম হয়ে গেছে তার খাওয়া নিষেধ, যার হয়নি তার নিষেধ নেই। এখানে কিন্তু অনেক মিসকনসেপশন আছে। যাদের হার্টের সমস্যা আছে তারা এই লাল মাংস বা ডিম, দুধ এগুলোকে অ্যাভয়েড করবে। তাও কতটুকু, ওটার আবার লিমিট আছে, খেতে পারবে। আপনি দেখবেন না যে বিভিন্ন প্রতিবেদন আসে যে এটা খেলে সমস্যা, ওই খেলে সমস্যা। কোনো রকম ন্যাচারাল ফুড যেটা প্রসেস করা না, ফ্যাক্টরিতে তৈরি করা না, এগুলো সব কিছুর জন্য আমাদের বডি লাখ লাখ বছর ধরেই তৈরি হয়ে আছে। আমরা হিউম্যান আগে কি 1000 বছর আগে, 5000 বছর আগে এই গরুর মাংস, লাল মাংস, ডিম, দুধ এগুলোই তো ছিল অ্যাভেলেবল। তো এইগুলো খেতে কেউ মারা যেত না। মানুষ তখন কেন মারা যেত জানেন? গড় আয়ুটা কেন কম ছিল? কারণ অল্প বয়সেই মানুষ ওই ডায়রিয়া, ম্যালেরিয়ার সাথে যুদ্ধ করে, লড়াই করে বাঁচতে পারতো না। বাচ্চারা মারা যেত, 10টা বাচ্চা হলে একটা বাঁচত। এই কারণে আগেকার যুগের মানুষের বাচ্চা বেশি নেওয়ার প্রবণতা বেশি ছিল এবং প্রচুর পরিমাণে জমি জমা ছিল বলে ওগুলোকে দেখভাল করার জন্য বেশি বেশি সন্তান নিত মানুষ। বর্তমান যুগে আর ওইরকম জমি জমাও নাই, আর ওইরকম মানে মানুষ মৃত্যু হারও অত বেশি না বাচ্চাদের, যার কারণে এখন গড় আয়ুটা অনেক বেড়ে গেছে। কিন্তু যেই সকল মানুষগুলো ওই সময় বেঁচে থাকতো, জীবিত থাকতো, তারা মৃত্যুর আগের দিন পর্যন্ত কর্মক্ষম থাকতো। এখনো থাকে, এখনো কিছু কিছু কৃষক দেখবেন গ্রামে গঞ্জে গেলে দেখবেন মৃত্যুর আগ পর্যন্ত একদম সুঠাম দেহের অধিকারী, মারা যাবে ওই দিনও দেখবেন কোনো না কোনো কাজ করতে গেছে, জমিতে কাজ করতে গিয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ওটা আলাদা বিষয়, কিন্তু কর্মক্ষম ছিল। অন্যান্য প্রত্যেকটা পশু প্রাণী যেটা খায় সেটা খেয়ে সে কিন্তু তার পুরো বডিকে চালিয়ে ফেলছে, তাকে আলাদা ওষুধ খাওয়া লাগে না এবং মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকে। রিজনটা হচ্ছে অ্যাক্টিভিটি করে। তো যে ব্যক্তিটা অ্যাক্টিভিটি করছে, মানে মুভমেন্ট করছে, যেমন আমরা এক্সারসাইজ করি, অনেকে বলে না যে এক্সারসাইজ করে কি হবে, এই যে এক্সারসাইজ করে আমরা কি হবে, এক্সারসাইজ করলে আমরা এই পছন্দের খাবারগুলো খেতে পারবো। ইনফ্যাক্ট যারা কর্মক্ষম, যারা প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করে, এক্সারসাইজ বলেন বা শারীরিক পরিশ্রম করেন, তারা এরকম মুখরোচক খাবার বলেন বা এইসব এই ডিম, দুধ, মাছ, মুরগির মাংস, গরুর মাংস পেট ভরে খাওয়াটা ডিজার্ভ করে। এটা প্রকৃতি তাদেরকে অ্যালাউ করে যে তুমি এগুলা খাও, তোমার কোনো রোগ হবে না। আর যে ব্যক্তিটা অলস, তাকে কি করে প্রকৃতি বলে খাও, সমস্যা নেই, তোমাকে আমি কিছুক্ষণ পর দেখে নিচ্ছি, কয়েকদিন পর দেখে নিচ্ছি। ঠিকই দেখে নিবে আপনাকে, আপনি বসে থাকবেন আর আপনি মনে করবেন যে আপনি সব খাবেন আর আপনার কোনো রোগ হবে না, আর রোগ হলে আবার এটাকে আল্লাহর দান বলবেন, এরকম কোনো সুযোগ নাই। প্রকৃতি আপনাকে
আপনাকে জবাব দিবেই। বুঝতে পারছেন, প্রকৃতির নিয়মটা এমনভাবে সেট করা আছে, যেটা যোগ্য না আপনি, সেটা যদি আপনি পেয়ে যান তাহলে সেটা আপনার ধ্বংস ডেকে আনবে। সেটা জুয়ায় জেতার টাকা হোক, লটারিতে জেতার টাকা হোক, অথবা সেটা বিনা পরিশ্রমে খাওয়া কোনো খাবার হোক, দুইটাই আপনার শরীরে, যেটাই বিনা পরিশ্রমে বিনা ডিজার্ভ করে, যেটা আপনি ডিজার্ভ করেন সেটা আপনি যখন নেবেন তখন সেটা আপনার ধ্বংস ডেকে আনবে। এটা এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এখান থেকে বের হওয়ার সুযোগ কি, যে আমি যেটা ডিজার্ভ করি তার থেকে কম রিওয়ার্ড আমার শরীরকে দিব, বা আমাকে, যেমন আমি যতটা ট্যালেন্টেড তার থেকে কম আর্নিং আমি এক্সপেক্ট করব, তাহলে আমার পা মাটিতে থাকবে। ধরেন আমি ট্যালেন্টেড কম কিন্তু এক্সপেক্ট করছি আমার হিউজ স্যালারি হবে, না, আমার ধরেন কথা আমার ট্যালেন্ট অনুযায়ী আমার স্যালারি হওয়া উচিত 1 লাখ, আমি চাইবো আমি যেন 90,000 টাকা পাই, তাহলে আমি আর একটু ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আমি যদি ধরেই নিই যে আমি আমার যোগ্যতা থেকে কম টাকা পাচ্ছি, তাহলে আমি কখনো নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব না। এই মেন্টালিটিটা থেকে বের হতে হবে। এটা কিন্তু আমি যেহেতু ফিটনেসের ভিতরে আসছি, লাইফ স্কিল নিয়েও কথা বলি, অধিকাংশ মানুষের মানসিক দুশ্চিন্তার একটাই কারণ হলো সে মনে করে যে দুনিয়া প্রকৃতি তাকে যেটা দিয়েছে তার থেকে বেশি সে ডিজার্ভ করে। আসলে যদি আপনি ডিজার্ভ বেশি করেও থাকেন, আপনি ধরেই নিন যে না আপনি অত ডিজার্ভ করেন না, আপনি যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকেন এবং নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করেন। ইমপ্রুভ হওয়ার সাথে সাথে আপনার আসবে, তখন আপনার ওটা উপভোগ করতে ভালো লাগবে, যে এই মেন্টালিটির কারণে কিন্তু আমি অনেক বেশি হ্যাপি থাকি। আর আমি চাই আমার ফলোয়ার যারা আছে, যারা আমাদের কথা শুনে, তারা যেন এরকম মেন্টালিটি অ্যাডপ্ট করার চেষ্টা করে, তাহলে সেও সুখী থাকবে। এক কথায় সমৃদ্ধশালী আলাদা ব্যাপার, সুখী থাকবে, যা আছে তাদের তা নিয়ে মেন্টালি স্যাটিসফাইড থাকবে। হ্যাঁ, মেন্টালি স্যাটিসফাইড থাকাটা বেশি জরুরি, কারণ মাত্র বাঁচবো কত, গড়াই অনুযায়ী 70-72 বছর, এর ভিতরে যদি আফসোস করতে করতে মারা যায়, নিজের জীবনটা শেষ করে, দরকার কি? দরকার নাই তো। আমি ভাই আমার যা আছে তা নিয়ে আমি আগে খুশি হই এবং পরিশ্রম করি, তাহলে আরো বেশি পাবো। তো এখানে আসি হচ্ছে এই যে এইসব খাবারগুলো দেওয়া আছে প্রোটিনের সোর্স, মসুরের ডাল, মুগ ডাল, যেগুলো আগেই বললাম, ছোলা ঢোকাতে পারেন সেরিতে, যেটা আমরা নর্মাল টাইমে যারা অ্যাথলেট আছে, ব্যায়াম করেন, তারা ছোলা খান প্রচুর পরিমাণে। ছোলাতে প্রচুর ফাইবার থাকে, এই ফাইবার আবার পেটের গুড ব্যাকটেরিয়ার খাবার। চীনাবাদাম, কাঠবাদাম, তিল, ওটস এবং হচ্ছে চাল, আবার অনেকে চিয়া সিড খান, যত ধরনের সিড আছে, সিসেমি সিড খান, এগুলো আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে আপনার প্রোটিনও দিবে আপনাকে, আবার প্রচুর পরিমাণে ফাইবার দিবে। এটা গেল হচ্ছে আপনার সেরিতে প্রোটিনের সোর্স, ফাইবার এবং প্রোটিন। এর পাশাপাশি হেলদি ফ্যাটও আপনার চলে আসছে, যে দুধ, ডিম থেকে হেলদি ফ্যাট আসছে, এবং হচ্ছে যে তিল যেগুলো আছে বা সিসেমি সিডস আছে, এগুলো থেকে হেলদি ফ্যাট আসছে, প্লাস বাদাম থেকে হেলদি ফ্যাট আসছে। তাহলে আপনার বডিতে নিউট্রিশনের অভাব হলো না। কেন এগুলো দরকার? দুইটা স্টেট হয় আমাদের বডিতে, একটা হচ্ছে ক্যাটাবলিক এবং একটা হচ্ছে অ্যানাবলিক। আমাদের যে মেটাবলিজম আছে না, এই মেটাবলিজম দুইটা ওয়েতে কাজ করে, একটা হচ্ছে অ্যানাবলিজম, একটা হচ্ছে ক্যাটাবলিজম। এখন দেখেন যে অ্যানাবলিজমটা কি? অ্যানাবলিজমটা হচ্ছে নতুন কোনো সেল তৈরি হবে, নতুন কোনো কোষ তৈরি হবে, বিল্ড হবে, এটাকে বলা হয় অ্যানাবলিজম। ক্যাটাবলিজম হচ্ছে পুরাতন কোনো কোষ ধ্বংস হবে। এখন সমস্যা হচ্ছে অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজমের ভিতরে যে পার্থক্যটা করে দেয়, সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল। অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম কিন্তু সারাদিন যাবৎ ঘটতে থাকে আমাদের শরীরে। অ্যানাবলিজম কখন বেশি ঘটে? যখন আমাদের পেট পূর্ণ থাকে, মানে আমরা কোনো একটা খাবার খেলাম, খাবার খাওয়ার সাথে সাথে আমাদের শরীরে অ্যানাবলিক প্রসেস চালু হয়ে যায়। এই অ্যানাবলিক প্রসেস হচ্ছে এই সময় হয় আপনার মাসল তৈরি হবে অথবা আপনার ফ্যাট তৈরি হবে। ফ্যাট মানে ট্রাইগ্লিসারাইড, মানে যেটা স্বাস্থ্যকর ফ্যাটও হতে পারে, অস্বাস্থ্যকর ফ্যাটও হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে মানুষের অস্বাস্থ্যকর ফ্যাটই তৈরি হয় বেশি। এই অ্যানাবলিজম পজিটিভলি কখন তৈরি হবে? যখন আপনি আপনার শরীরে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, হেলদি ফ্যাট এবং হচ্ছে প্রোটিন দিবেন, তখন আপনার শরীরে অ্যানাবলিক স্টেটে চলে যাবে, তখন আপনার শরীর মাসলকে তৈরি করবে। কখন মাসল তৈরি করবে? যখন আপনি মাসলের চির ধরিয়েছেন, অর্থাৎ মাসলের কোষে ফাটল ধরিয়েছেন কোনো একটা ফিজিক্যাল পরিশ্রমের মাধ্যমে, তখন অ্যানাবলিক স্টেটটা পুরো পজিটিভ স্টেটে থাকে, শুধুমাত্র মাসল তৈরি হয় বা মাসলের গঠন হয়, পজিটিভ সেলগুলোর গঠন হয়, খারাপ সেল তৈরি হয় না। ক্যাটাবলিক স্টেট আবার কি কখন হয়? যখন আমরা একটানা দীর্ঘক্ষণ না খেয়ে থাকি। এটা বিশেষ করে হয় হলো সকালবেলা নাস্তা করার আগ পর্যন্ত। রাত্রেবেলা আমরা যে লাস্ট খাবার খাই, ধরেন রাত 10টা-11টায়, তারপর যদি সকাল 7টা-8টার সময় যারা নাস্তা করে, ওই যে রাত 10টায় লাস্ট খাবার খেলাম এবং সকাল 7টা-8টা যেতে যেতে আমাদের শরীর সেই 7টা-8টা পর্যন্ত যেতে যেতে ক্যাটাবলিক স্টেটে চলে যায়। এই ক্যাটাবলিক স্টেটে যাওয়ার মানে হলো আমাদের শরীর তখন হয় পেশি লস করছে, অথবা চর্বি লস করছে, অথবা দুইটাই লস করছে। তো যে ব্যক্তিটা ধরেন সকালবেলা প্রোটিন সমৃদ্ধ খাবার খেলো, অর্থাৎ শরীরে অ্যামিনো অ্যাসিড দিল, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলো এবং হচ্ছে হেলদি ফ্যাট খেলো, সেই শরীরে শুধুমাত্র দুর্বল কোষগুলো আর খারাপ যে ফ্যাট সেলগুলো আছে সেগুলো লস হবে। এটাকে বলা হয় ক্যাটাবলিজম। আচ্ছা। কিন্তু যে ব্যক্তিটা ধরেন সকালবেলা রুটিতে আলু ভাজি খাচ্ছে, সকাল মানে নর্মাল টাইমের কথা বলছি আমি, এটা রমজানের কথা বলছি না এখন, সেই ব্যক্তিটার কি হবে? ক্যাটাবলিজম সেই ব্যক্তিটারও ঘটেছে, কিন্তু সেই ব্যক্তিটার ক্যাটাবলিজমের কারণে যেই মাসল লসটা হয়েছিল সেটা রিপেয়ার হওয়ার সুযোগ পেল না। সে তো জাস্ট কার্বোহাইড্রেট দিল, প্রোটিনটা ঢুকলো না তার বডিতে। তো কি হলো যে তার মাসল আস্তে 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 কমবে। এটা বছর পর বছর যাবে, যত বছর যাবে তত আস্তে আস্তে দুর্বল হবে। তারপর একটা বয়স 35-40-এর পর দেখবে হাড়ে ব্যথা হচ্ছে, মাংসপেশিতে ব্যথা হচ্ছে, একদম দুর্বল হয়ে গেছে, শরীরে শক্তি কমে গেছে।
সেম বয়সের একটা মানুষ যে ব্যক্তিটা ঠিকঠাক মতো খাবার খেয়েছিল এবং শারীরিক পরিশ্রম করেছিল সেই ব্যক্তিটা দেখবেন ক্যাটাবলিজম যেটা পজিটিভলি ঘটেছিল, অর্থাৎ তার যে জাস্ট ফ্যাট লস হয়েছিল এবং পেশিগুলো ঠিক ছিল, সেই ব্যক্তিটা দেখবেন কর্মক্ষম আছে। এই যে গ্রামে যে মানুষগুলো আমরা দেখি না, এরা কিন্তু দেখবেন যে সকালবেলা ওই শাকসবজি খাবে, নর্মাল খাবার খাবে। আমি তো একটা গ্রামের মানুষের, আপনিও গেছিলাম আমার সাথে, ফারুক ভাই, ওনার রিভিউ করেছিলাম, উনি প্রত্যেকদিন সকালে 2টার কুসুম সহ ডিম খান। এই ব্যক্তিটা কেন এত কর্মক্ষম বা কেন তার মাসলগুলো এত সলিড? রিজন হচ্ছে তার শরীরে শুধু ফ্যাটগুলো ক্যাটাবলিজমের মাধ্যমে ধ্বংস হয়, মাসল ধ্বংস হয় না, কারণ সে তো প্রোটিন দিচ্ছে সকালবেলা, সে কিন্তু নিউট্রিশন সম্পর্কে কিচ্ছু জানে না। আপনি একটা শহরের শিক্ষিত মানুষের কাছে যাবেন, সে দেখবেন প্রোটিন কি ক্যালোরি কি এগুলো বুঝে না। বোঝাটা জরুরি না, কিন্তু এটা এতটুকু তো জানা জরুরি যে ডিম, দুধ, মাছ, মাংস যেগুলো আমরা শুনে এসেছি ছোটবেলায়, আমরা ক্লাস 6-7 পড়েছি, সেগুলো তো কোনো একটা গুরুত্ব আছে, এমনি এমনি তো আমরা পড়িনি। আমি একটা বাইক কিনেছি, কার কিনেছি, সেই কারটা কোন তেলে সব থেকে ভালো সার্ভিস দিবে, কোন তেলে সব থেকে ভালো চলবে, মাইলেজ দিবে, সেটা আমাকে জানতে হবে না? এটা তো বেসিক নলেজ আপনার। আপনি যদি সুস্থ থাকেন তাহলে এটা অর্থনীতিতে অনেক বড় ডেভেলপমেন্ট আনে। আমি চাই আমার দেশের মানুষজন নিজের শরীরের প্রতি যত্ন নিক, ও পাগল যেন না হয়ে যায় শরীরের পিছনে। অনেক কথা আছে আবার পাগল শরীরের পিছনে, ওটা আমি বলছি না। এতটুকু যত্ন নিক যেন তার একটা বয়স, যে বয়সে তার ইনভেস্টমেন্ট করার বয়স, তার দৌড়িয়ে কাজ করার বয়স, পরিশ্রম করার বয়স, ওই বয়সে যেন সে মেডিকেলে না যায়। ওই বয়সে যেন সে তার পুরো ব্রেন, তার এনার্জি, তার অর্থ, রিসোর্স যা কিছু আছে সব কিছু যেন নতুন একটা ব্যবসা, নতুন একটা কর্মসংস্থান সৃষ্টি করার পেছনে ব্যয় করে। আপনি চাকরিজীবী হতে পারেন, কোনো সমস্যা নেই। চাকরি করার পর 60 বছর বয়সে আপনি রিটায়ারমেন্টে গেছেন, 60 বছর বয়সে যদি আপনার হেলথ ভালো থাকে, প্রপার থাকে, তাহলে আপনি ওই রিটায়ারমেন্টের যে বাকি টাকা আছে ওটা দিয়ে কোনো একটা মুদিখানা দোকান হলেও খুলতে পারেন নিজের এলাকাতে, যেটাতে একটা লোক চাকরি করবে। যদি আপনার ওই সময় রোগ আসে, কিডনির রোগ হয়, হার্টের রোগ হয়, মানে ধরেন অস্বাস্থ্যকর জীবনযাপন করেছেন, যে কিডনি, হার্ট, ডায়াবেটিস এগুলো নিয়ে পড়ে আছেন, তখন আপনি কি করবেন? যে না, আমি ওই টাকা এখন আর নিজের পেছনে ব্যয় করবো, আমি কেন ব্যবসা ওপেন করবো, আমি তো নিজেই চলতে পারছি না। যে ব্যক্তি নিজেরই উপকার করতে পারছে না, সেই অপরের উপকার কি করে করবে? তখন তো আপনি আপনার টাকা নিজের পেছনে খরচ করবেন না। তো এটা কি করছে? এটা তো আমাদেরকে ব্যাকওয়ার্ড নিয়ে যাচ্ছে। যে এক জাতি যত বেশি মেডিকেলের উপরে, মেডিকেলের পেছনে, মেডিসিনের পেছনে টাকা খরচ করবে, সে জাতি তত বেশি বিজনেস থেকে পিছিয়ে পড়বে, অর্থনীতি থেকে দূরে চলে যাবে, আর তত বেশি গরিব থাকবে। হেলথ হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। হেলথ ঠিক থাকলে বুস্ট আপ হয় সব কিছুতে। এই জন্য আমি এইভাবে বলছি, মাঝে মধ্যে টপিকের বাইরে চলে যাই, কিন্তু আসলে মানুষের বোঝা উচিত যে আসলে কেন এগুলো জরুরি। তো আমরা কি করব, যে সকালবেলা হচ্ছে আমরা এই আমাদের শরীরে যেন পজিটিভ ক্যাটাবলিজম ঘটে, আমাদের যেন মাসল লস না হয়। মাংসপেশি নারী এবং পুরুষ দুইজনের খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আপনি 40 থেকে 50 বছর বয়সের একটা বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করবেন যে কি ঝামেলায় ওই থাকে, কি কষ্টে সেই মহিলাটা থাকে, কোমরে ব্যথা। যেহেতু মেয়েদেরকে প্রেগনেন্ট, যেহেতু প্রত্যেকটা নারী প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হওয়ার সময় আমাদের ব্যাকের মাসলগুলোতে প্রচন্ড পরিমাণে প্রেশার পড়ে, 9টা মাস জুড়ে প্রেশার পড়ে, এক্সেস প্রেশার। ধরেন একটা পুরুষ মানুষ, ধরেন আপনি নর্মাল সুস্থ স্বাভাবিক মানুষ, আপনার পেটে যদি 2-3 কেজির ইট বেঁধে দেওয়া হয় এবং দিনরাত আপনাকে বলা হয় ওটা নিয়ে উঠতে বসতে হবে আপনাকে, তাহলে আপনার কোমরে যে পরিমাণ প্রেশারটা পড়বে সেটা ওই নারীটার 9 মাস যাবত পড়ছে, এবং দিনের পর দিন সেটা বাড়ছে আস্তে আস্তে, বাচ্চা তো বড় হচ্ছে। তো সেই প্রেশারটাকে যখন বাচ্চাটা হয়ে গেল, তারপরে তো তাকে রিকভারি করার জন্য কিছু এক্সারসাইজ করতে হবে, মুভমেন্ট করতে হবে, সেটা তো আমরা বন্ধ করে দিচ্ছি। যে অসচেতনতার কারণে অনেকে বন্ধ করি, অনেকে খামখেয়ালি পূর্ণভাবে আমরা বন্ধ করে দিই। যে কি দরকার এখন ফিট হয়ে? ফিটনেস তো জাস্ট লুকের খেলা না ভাই। এটা আপনি 30 বছর, 40 বছর, 50 বছর বয়সে আপনি আপনার লাইফ এনজয় করবেন না কোমরে হাঁটুতে হাত দিয়ে বসে থাকবেন, এটা ডিপেন্ড করে আপনার 30 বছর বয়সের অভ্যাসই। জাস্ট সিম্পল একটা চয়েসের উপরে ডিপেন্ড করে আপনি ওই সময় কেমন থাকবেন। আপনি জাস্ট দোষারোপ করবেন প্রকৃতির উপরে, আল্লাহর উপরে, যে আমাকে অসুখ দিয়েছে। আসলে আল্লাহ আপনাকে অসুখ দেয়নি, আপনাকে প্যাটার্ন দিয়ে দিয়েছে আল্লাহ একটা, আপনি এটা করলে এটা হবে, এটা করলে ওইটা হবে, আপনি যেটা করছেন সেই অনুযায়ী ফলাফল পাচ্ছেন। তো এটাই আমাদেরকে বুঝতে হবে। তো আমরা কি করব, যে নারী হোক পুরুষ হোক, সবাই নিজের যে মাসলটা আছে সেটাকে প্রিজার্ভ রাখার জন্য যা করা লাগে সব করতে হবে। দরকার হলে 2টা জামা কম কিনতে হবে, 2টা শাড়ি কম কিনতে হবে, কিন্তু প্রপার খাবার খেতে হবে। প্রপার খাবার খেলে আপনি যাই পড়েন না, আপনার সুন্দর লাগবে আর আপনি সুখ অনুভব করবেন। সকালের নাস্তাটা খুব ভালো, হেলদি হতে হবে। এখন এটা কি করবে, যে সকালের নাস্তা নিয়ে আমরা যে কথাগুলো বলছিলাম, এটা জাস্ট সেহরিতে ঢোকান। সকালে যেহেতু আমরা নাস্তা করছি না এখন, সকালে যে ওই যে কার্বোহাইড্রেট দিয়ে আমরা কার্বোহাইড্রেট খাবো না, অর্থাৎ রাত্রেবেলা আমরা সেহরিতে ভাত দিয়ে অন্য কোনো কার্বোহাইড্রেট খাবো না, ভাত দিয়ে সবজি এক ধরনের কার্বোহাইড্রেট, ভাত দিয়ে আলু ভাজি, ভাত দিয়ে আলু, এটা খাবো না, অবশ্যই প্রোটিন রাখবো এখানে। এবং আমাদের সুস্থ থাকার জন্য প্রত্যেকটা মানুষের প্রতি 1 কেজি বডি ওয়েটের পেছনে 1 গ্রাম করে প্রোটিন দরকার, আইডিয়াল বডি ওয়েটের পেছনে। অর্থাৎ ধরেন কারো ওজন, কেউ বলতে পারে ভাই আমার ওজন তো 200 কেজি, আমার কি 200 গ্রাম প্রোটিন লাগবে? না, আপনার উচ্চতা অনুযায়ী কত ওজন হওয়া উচিত সেটা একটা চার্ট আছে, আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ওই উচ্চতা অনুযায়ী যত ওজন, ধরেন আপনার 5 ফিট 8 উচ্চতা, আপনার উচ্চতা কত? 5 ফিট 8। 5 ফিট 8 অনুযায়ী আপনার সর্বোচ্চ 75 থেকে 77 এরকম ওজন থাকা উচিত, এর উপরে যাওয়া উচিত না।
সর্বোচ্চ। তো আপনি দেখবেন যে 77 গ্রাম প্রোটিন আপনার হচ্ছে কিনা কমপ্লিট। এটা হচ্ছে নট ফর মাসল বিল্ডিং। মাসল বিল্ডিং এর জন্য 1.5 থেকে 2 গ্রাম। যারা মাসল বাড়াতে চায় ডাবল, হ্যাঁ, তাদের হচ্ছে প্রতি 1 কেজি আইডিয়াল ওয়েটের বিপরীতে 2 গ্রাম প্রোটিন। যারা বলছে যে না ভাই আমি সুস্থ থাকতে চাই, আমি আমার কর্মক্ষমতা বাড়াতে চাই, আমার মাসলের দরকার না, আমি কোনো ফিটনেস মডেল না, যেটা হওয়া উচিত, মানে যেটাই সবার টার্গেট হওয়া উচিত যে আমি আমার যেটা ব্যক্তিগত প্রফেশন সেখানে যেন আমি সর্বোচ্চটা দিতে পারি, সেটার জন্য 1 গ্রাম প্রোটিন আপনার লাগবেই। কারণ প্রোটিন যে ব্যক্তি কম খাবে তার কার্বোহাইড্রেট খাওয়ার পরিমাণ বেড়ে যাবে, ওভারডোজ হয়ে যাবে। প্রোটিনই একমাত্র খাবার যেটা কার্বোহাইড্রেট খাওয়ার প্রবণতা কমায়। এটা থার্মিক ইফেক্ট অফ ফুডের কারণে, অন্য কনসেপ্ট এর ভিতরে না ঢুকতে গেলে দিন পার হয়ে যাবে। অনেক তো আমাদেরকে প্রোটিন কমপ্লিট করতে হবে। তো 100 গ্রাম মাছে আপনি পাবেন 26 থেকে 27 গ্রাম প্রোটিন, 22 গ্রাম প্রোটিন থাকে অন অ্যাভারেজ। কোনো কোনো মাছে বেশি থাকে, সামুদ্রিক মাছে বেশি থাকে। 100 গ্রাম মুরগির মাংসে 27 গ্রাম প্রোটিন থাকে, 25 থেকে 27 গ্রাম। তো দেখেন যে আপনার যে সেহরিতে খাচ্ছেন, সেহরি এবং ইফতার এবং রাত্রের ডিনার মিলে আপনার ওই যে 70 গ্রাম 75 গ্রাম প্রোটিন হচ্ছে কিনা এটা মেপে দেখতে হবে। যদি না হয় তাহলে আপনি হেলথ প্রবলেমে পড়বেনই। আপনি যতই জেনেটিকলি ব্লেসড মানুষ হন, আজকে পড়বেন না, 30 বছর বয়সে পড়বেন না, 40-এ গিয়ে হলেও পড়বেন। কারণ আমাদের বডির প্রত্যেকটা অর্গান, আমাদের হার্ট থেকে শুরু করে ভিতরে যা কিছু আছে সব প্রোটিন দিয়ে তৈরি। এই প্রোটিন যত বেশি ল্যাক হবে তত বেশি কি হবে জানেন? হার্ট তো খুব গুরুত্বপূর্ণ অঙ্গ না আমাদের, তখন কি হবে? মাংসপেশির, পায়ের যে মাংসপেশি আছে, হাতের আঙ্গুলে যে মাংসপেশি আছে, ঘাড়ের যে মাংসপেশি আছে, এগুলো ক্ষয় হতে শুরু করবে হার্টটাকে প্রিজার্ভ রাখার জন্য, বা যেগুলো গুরুত্বপূর্ণ অর্গান, ব্রেনটাকে প্রিজার্ভ রাখার জন্য। তো আপনার গুরুত্বপূর্ণ অর্গান ঠিক থাকলো, কিন্তু আপনার অন্য জিনিসগুলো, হাত পাগুলো দুর্বল হতে শুরু করেছে। এই কারণে আমরা চাইবো না যে আমার আঙ্গুলের পাওয়ার কমুক, আমার পায়ের আঙ্গুলের পাওয়ার কমুক, যেটা আমরা একটা গাড়ির ক্ষেত্রে, বাইকের ক্ষেত্রেও এক্সপেক্ট করি যে আমার বাইকের একটা হর্ন নষ্ট হয়ে গেলো, আমরা দৌড় দিই ঠিক করতে। তো ওরকম চাচ্ছি যে আমাদের পুরো বডির কোনো মাসল যেন উইক না হয়ে যায়, তার কারণে আমরা প্রোটিনের রিকোয়ারমেন্টটা কমপ্লিট করবো। আর এটা আমি আলোচনা করলাম কোথায় কোথায় থেকে আপনি পাবেন। ভাই সেহরির খাবারের সম্পর্কে আমরা জানলাম, বাট একটা জিনিস হয় কি যে সেহরি শেষ হচ্ছে, আজান দিচ্ছে, এই টাইমে অনেকে হচ্ছে পানি খেতেই থাকে। দেখা যায় পরে হচ্ছে শুইছে, ঘুমাতে পারছে না ঠিক মতো। আমার আম্মু এটাও করে সামটাইমস। সো এটা কতটুকু পানি খাওয়া উচিত আসলে? না, দেখেন যে পানি খাবার খাওয়ার পরপরই পানি খাওয়াটা ঠিক না, সাথে সাথে এটা খাওয়া ঠিক না। অনেকে দেখা যায় যে একদম লাস্ট মোমেন্টে ঘুম থেকে ওঠে এবং সে মনে করে যে আজানের আগ পর্যন্ত যত পানি খাওয়া যায় তত ভালো। আসলে সেরকম না। পানির পিপাসা আপনার লাগবে না যদি আপনি অতিরিক্ত নোনতা কোনো খাবার না খান। 1 চা চামচ লবণে প্রায় 2360 মিলিগ্রামের মতো সোডিয়াম থাকে। ধরে নিচ্ছি অন অ্যাভারেজ 2400 মিলিগ্রাম সোডিয়াম থাকে। এই 2400 মিলিগ্রাম সোডিয়াম আমাদের বডিতে 4 লিটার পানি জমিয়ে রাখে, অর্থাৎ ডিমান্ড করে পানি। তো যে ব্যক্তিটা ধরেন নোনতা খাবার খেলো না, তার বডিতে এই পানির ডিমান্ডটা কমে যাবে। আর যে ব্যক্তি প্রচুর পরিমাণে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ব্যক্তি নোনতা কোনো খাবার খেলো, অর্থাৎ চানাচুর খাচ্ছে, চিপস খাচ্ছে বা প্রসেস ফুড খাচ্ছে, সেরিতে প্রসেস ফুড খাচ্ছে, অথবা কোনো একটা খাবার খাচ্ছে যেখানে প্রচুর পরিমাণে লবণ মেশানো আছে, অতিরিক্ত রান্নায় যে পরিমাণ লবণ দিই সেটা কিন্তু সমস্যা না, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী। অনেকে আবার মনে করে যে লবণ খেতে মানা করলো তাজ ভাই পুরাই লবণ বাদ দিই না, এই ক্ষেত্রে আবার হিতে বিপরীত হবে। মেটাবলিক, আমাদের থাইরয়েডের যে গ্ল্যান্ড, সেটা কিন্তু আয়োডিন ছাড়া ঠিক থাকে না। আয়োডিন যদি কারো বডিতে কমে যায় তাহলে থাইরয়েড গ্ল্যান্ড নষ্ট হয়ে যাবে। নষ্ট মানে কি, উল্টাপাল্টা ভাবে কাজ করবে, তখন হরমোনাল ইমব্যালেন্স ঘটে। এই কারণে নোনতা খাবার খাওয়া যাবে, মানে যতটুকু আমরা তরকারিতে দিচ্ছি ততটুকুই, আয়োডিন যুক্ত লবণ নেওয়া যাবে না, এক্সট্রা দরকার নাই। এক্সট্রা কোনো নোনতা বিস্কিট, নোনতা কোনো খাবার, চানাচুর বিশেষ করে চিপস, এগুলো আমরা খাবো না। হচ্ছে প্লেটেও নিয়ে নেয় লবণ। হ্যাঁ, এই যে এই নোনতা লবণ, এই খাবারগুলোতে যে লবণ থাকছে, এই লবণটা তো আমাদের শরীরে ঢুকলো। 2000 প্রতি 1 চা চামচ লবণে 2400 মিলিগ্রাম সোডিয়াম থাকে। এই সোডিয়াম 4 লিটার পানি ডিমান্ড করবে পরের দিন সকালে। তো পানি তো আপনি পান করছেন না, কিন্তু আপনার বডি, আপনার ব্রেন বারবার বডিকে সিগন্যাল দিবে যে একে পানি দাও, পুরো বডিতে পানি দরকার। তখন যে পিপাসার অনুভূতি হয়। তো যে ব্যক্তি নোনতা খাবার খেলো না, তার অত পরিমাণে পানি পান করার দরকার নাই। আপনি দেখবেন যে ইফতারের পর থেকে শুরু করে, ইফতারের আধা ঘন্টা পর, মানে খাবার খাওয়ার পর থেকে শুরু করে সেহরির আগ পর্যন্ত আপনার প্রতি 9 কেজি ওজনের বিপরীতে, আপনার শরীরের প্রতি 9 কেজি ওজনের বিপরীতে 1 গ্লাস পানি, অর্থাৎ 250 মিলিগ্রাম পানি খাওয়া হচ্ছে কিনা। বাসাতে যে গ্লাস আছে সেই গ্লাস পানি, অনেক আবার লিটার মনে করে, আমি 1 লিটার পানি বলিনি, হ্যাঁ 1 গ্লাস পানি বলেছি, 250 মিলিগ্রাম পানি পান করা হচ্ছে কিনা, এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট। যে ব্যক্তিটা সাধারণ মানুষ, হার্ড ওয়ার্কার না, কিন্তু যে ব্যক্তিটা আবার সারাদিন যাবত, অনেক আছে না রিক্সাওয়ালাও এই ভিডিওটা দেখতে পারে, অনেক কৃষক দেখতে পারে যারা পরিশ্রম করে, তাদেরকে আরেকটু পানির পরিমাণ একটু বেশি পান করতে হবে। হ্যাঁ, এবং সেহরিতে সে ব্যক্তিরা যদি মনে করে যে স্যালাইন পান করে নিই সেহরিতেই ভালো হবে, না, দরকার নাই। আপনারা যদি স্যালাইন তখনই পান করবেন যদি আপনার ডায়রিয়া হয়। সারাদিন রোদে কাজ করেছেন, তারপর আপনি ফিল করছেন যে ইফতার রোজা থাকা অবস্থাতে আপনার ডায়রিয়া হচ্ছে, তখন আপনি ইফতারে স্যালাইন পান করবেন। আপনার যদি ডায়রিয়া না হয় তাহলে কোনো অবস্থাতেই স্যালাইন পান করবেন না, দরকারই নাই। কোনো ইলেকট্রোলাইট ড্রিঙ্কসও আমরা কিনবো না দোকান থেকে, যতই বলুক রমজান মাসে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পান করুন, বিভিন্ন কোম্পানি কিন্তু অ্যাড দেওয়া শুরু করবে রমজান আসার সাথে সাথে, কোনো দরকার নাই।
কোনো দরকার নেই। আপনারা যে খাবার খাচ্ছেন না, আমাদের 1500 মিলিগ্রাম লবণ লাগে সারাদিনে একটা সাধারণ মানুষের, একটু পরিশ্রমী মানুষের 3000 মিলিগ্রাম লবণ লাগে। 1 চা চামচ লবণে তো 2400 মিলিগ্রাম লবণ থাকে। তো আপনি ইফতারের পর থেকে যে খাবারগুলো খাচ্ছেন ওখানে কি 1 চা চামচ লবণ নাই? অবশ্যই আছে। ওইটাতে তো আপনার লবণের চাহিদা পূরণ হয়ে গেল, ইলেকট্রোলাইটসের পরিমাণ পূরণ হয়ে গেল। লবণ গেল, সাথে আপনি সাদা পানি পান করবেন। বুঝতে হবে হিসাব না বুঝে এই অমুক দোকানদার বা অমুক কোম্পানি বলে দিল যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পান করুন, আপনার শরীরের জন্য অনেক উপকারী। আসলে না, এটা উল্টা, বেশি হয়ে গেলে শরীরের জন্য আবার ক্ষতিকর হয়ে যাবে। ম্যাক্সিমাম মানুষ টেস্টি স্যালাইন খেতে থাকে হ্যাঁ, ইফতারের সময়। না, এটা করা যাবে না। এটা কিন্তু অনেক বড় ভুল। এইটা করা যাবে না। বডিতে অনেক বেশি পানি জমবে, যেটা পরবর্তীতে কিডনির উপর প্রেশার ফেলবে। 1 মাস রোজা রাখাতে কোনো সমস্যা হবে না। কিন্তু কেন ভাই, আমার যেটা শরীরের দরকার না ওটা আমি কেন দিব? যেটা আমার শরীরের দরকার সেটা আমি দিই। আমি সাদা পানি পান করবো রমজানে, এবং অন্যান্য খাবার থেকে যে লবণ আসছে সেটাই যথেষ্ট। এখন আমরা যেখানে ছিলাম, যে এই যে সেহরিতে এই অতিরিক্ত নোনতা কোনো খাবার খাবো না। পাশাপাশি আমরা খাবার চেষ্টা করব সেহরিটা আজান দেওয়ারও অ্যাটলিস্ট 20 মিনিট আগে শেষ করার, এবং আজান দেওয়ার ঠিক 5 মিনিট আগে আমরা পানি পান করবো যতটা পারা যায়। তাহলে ঠিক আছে। আপনি খাবার খাওয়ার সাথে সাথে যদি আমরা পানি পান করি, তাহলে আমাদের ডাইজেস্টিভ এনজাইম ঠান্ডা হয়ে যায়। আমরা যখন যে খাবারটা খাই, সেই খাবার কিন্তু পেটের ভিতর যাওয়ার পর 37 ডিগ্রি সেলসিয়াসে গরম হয়। যতই ঠান্ডা খাবার আপনি খান, যতই গরম আপনি খাবার খান, পেটের ভিতরে যে অ্যাডজাস্ট হয় 37 ডিগ্রি সেলসিয়াসে। এই 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আপনার বডি কিন্তু প্রত্যেকটা খাবারকে হজম করে। আপনি যদি ধরেন প্রচুর পরিমাণে পানি পান করছেন, তখন কি হবে, আপনার যে পেটের ভিতরে যে ডাইজেস্টিভ যে এনজাইম বা তরলটা আছে, যে অ্যাসিডটা আছে, সেটা পাতলা হয়ে যায়। তো খাবারের হজমের সমস্যা হয়, যার কারণে সারাদিন যাবত আপনার গ্যাস্ট্রিক্সের সমস্যা হবে বা গ্যাস হতে পারে। এই ভুলটা করা যাবে না যে আমরা খাবার খেলাম আর প্রচুর পরিমাণে পানি পান করছি, দরকার নাই। আপনি সেহরির আগে, মানে ঘুম থেকে উঠে পানি পান করেন 1 গ্লাস, তারপর আপনি সেহরি করতে পারেন, তার 20 মিনিট পর আপনি পানি পান করতে পারেন। অর্থাৎ আমরা ঘুম থেকে উঠেই যেমন তেমন ভাবে খালি খাবার খাবো আর ইয়ে করবো, হবে না। নিয়মতান্ত্রিক ভাবে করতে হবে সবকিছু। অনেকে তো জাস্ট 5 মিনিট আগে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে খাবার খায়, ঠিক মতো চাবায়ও না খাবার। ঠিক মতো যদি আপনি না চাবান, আপনি যদি খাবারে ঠিক মতো ফোকাস না করেন, তাহলে আমাদের কিন্তু স্যালাইভা উৎপন্ন হয়। স্যালাইভা কিন্তু এক ধরনের এনজাইম থাকে। এই এনজাইমটা কিন্তু আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে পেটের ডাইজেস্টিভ এনজাইমগুলোকে আরো বেশি বেশি করে উৎপন্ন করানো। ওর মুখে লালা তৈরি হয়েছে, এই লালার তৈরি হয়েছে মানে ও কোনো একটা খাবার দেখেছে। আমরা কি হয় যে সব থেকে বেশি কিসে লালা ওঠে? টক জাতীয় কোনো খাবার। তেঁতুলের কথা শুনলেই লালা চলে আসে। তো ওই খাবারগুলোতে আমাদের শরীরে বেশি বেশি পরিমাণে আমাদের মুখে স্যালাইভা উৎপন্ন হয়। এই স্যালাইভা আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে ডাইজেস্টিভ এনজাইমগুলোকে সক্রিয় করো পেটের ভিতরে, এখনই সে খাবার খাবে। এই কারণে আমাদেরকে খাবারে ফোকাস করে করে খেতে হয়। আমরা এটা টেনশন করে খাওয়া যাবে না যে এই কিছুক্ষণ পর আজান দিবে, গপ গপ করে আমরা খালি গিলছি, ঠিকঠাক মতো আমরা হজম করছি না। ওটা কি হবে যে হজম হবে না, গ্যাস হবে আপনার। খাবার খাওয়ার সময় অবশ্যই আমরা চিবিয়ে খাবো ঠিকঠাক মতো। সারাদিন কষ্ট হবে পরে। অ্যালার্ম দেন বা কাউকে রাখেন, আপনার কোনো ফ্রেন্ডকে বলেন যে আমাকে একটু জাগিয়ে দিতে। সেটাই। সোশ্যাল মিডিয়া যেহেতু আছে এখন, সেটাকে ইউজ করেন। অথবা আপনার বাসাতে কোনো মানুষ থাকতে পারে। হ্যাঁ, অনেক সময় কি হয়, একা থাকলে একটু কষ্টকর হয়ে যায়। তো যারা একা থাকেন তারা অ্যালার্ম সেট করেন। কিন্তু এইভাবে যদি আপনি খাবার খান, তাহলে গ্যাসের প্রবলেম যেটা আছে সেটা হবে না। এর পাশাপাশি আমরা এখন একটু আলোচনা করবো প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্স নিয়ে। একটু চারটা বের করি। যেটা প্রোবায়োটিক হচ্ছে জীবন্ত ব্যাকটেরিয়া, মানে যেই সব খাবারে ব্যাকটেরিয়া জীবিত অবস্থায় থাকে সেটাকে বলা হয় প্রোবায়োটিক। আর প্রিবায়োটিক হচ্ছে এই যে জীবিত ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কোনগুলো খাবার খেয়ে বেঁচে থাকে সেটাকে বলা হয় প্রিবায়োটিক। প্রোবায়োটিক খাবার কি? সব থেকে কার্যকর প্রোবায়োটিক হচ্ছে টক দই। অবশ্যই টক দই হতে হবে। মিষ্টি দইয়ে অসমোটিক প্রেসারের কারণে ব্যাকটেরিয়া মারা যেতে শুরু করে। মিষ্টি দইয়ে যে ব্যাকটেরিয়া থাকে না তা না, থাকে, পরিমাণে কম থাকে। তো যদি আপনার হজমের সমস্যা থাকে, মেটাবলিক স্বাস্থ্য একটু দুর্বল হয়, সেক্ষেত্রে মিষ্টি দই খাওয়া যাবে না। আপনাকে অবশ্যই টক দই খেতে হবে। আর টক দইয়ের বেনিফিট অনেক বেশি, মিষ্টি দইয়ের তুলনায় তো অনেক বেশি। আমি একটা ভিডিও তৈরি করেছিলাম টক দই আর মিষ্টি দইয়ের পার্থক্য নিয়ে। প্রায় 100 গুণ কম বেশি পার্থক্য থাকে। হ্যাঁ, হিউজ পার্থক্য থাকে। টক দইয়ে ব্যাকটেরিয়ার পরিমাণে 100 গুণ বেশি মিষ্টি দইয়ের তুলনায়। ওই ভিডিওটা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, বুঝছেন? ওটা দেখলে আরো ভালো মতো বুঝবেন কেন এটা হয়, কেন ব্যাকটেরিয়া বেশি কম সেটা ওখানে দেখা যাবে। প্রিবায়োটিক হচ্ছে ওই যে ভালো ব্যাকটেরিয়ার খাবার। প্রোবায়োটিক হচ্ছে এই সরাসরি অন্ত্রে গিয়ে কাজ করে। মানে আপনি টক দই খাবেন, সরাসরি অন্ত্রের ভিতরে যে নতুন, মানে আমাদের কি হয়, অন্ত্রের ভিতরে কিন্তু গুড ব্যাকটেরিয়া জন্ম নিতে থাকে, আবার ব্যাড ব্যাকটেরিয়া জন্ম নেয়, মারা যায়, গুড ব্যাকটেরিয়া জন্ম নেয়, মারা যায়। যখন আপনি প্রোবায়োটিক খাবার খেলেন, তখন অন্ত্রের ভিতরে গুড ব্যাকটেরিয়া কম থাকলেও এক্সট্রা করে ব্যাকটেরিয়া চলে গেল ভেতরে, যার কারণে যে আপনি হয়তো বা অন্য কোনো কারো অন্ত্রে ব্যাকটেরিয়া কম উৎপন্ন হয়, ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া বেশি উৎপন্ন হয়। যখন পজিটিভ ব্যাকটেরিয়া বেড়ে যাবে, তখন খারাপ ব্যাকটেরিয়া আপনি মারা যাবে। তো টক দইটা খুবই উপকার করে এই দিক দিয়ে। মানে আপনাকে পেটকে তৈরি করা লাগলো না, আপনি বাইরে হতে পেয়ে গেলেন। এই যে অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া যোগ করে, অর্থাৎ আগে থেকে ধরেন 100টা ব্যাকটেরিয়া ছিল, টকদের মাধ্যমে আরো 100টা গেল, তখন 200টা হয়ে গেল, মানে পজিটিভ ব্যাকটেরিয়া। এবং হজম ক্ষমতা উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই যে দই, ইয়োগার্ট, কেফির, ফার্মেন্টেড, যত ধরনের ফার্মেন্টেড খাবার আছে সব কিছুতেই প্রোবায়োটিক থাকে।
এবার আসি প্রিবায়োটিকে। এটা হচ্ছে ভালো ব্যাকটেরিয়ার খাবার, ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ায়, অর্থাৎ ভালো ব্যাকটেরিয়া যেসব খাবার খেয়ে জীবিত থাকে সেটাকে বলা হয় প্রিবায়োটিক। আপনার ধরেন সন্তান আছে, পেটের গুড ব্যাকটেরিয়াগুলো আমাদের সন্তানের মতো, কিন্তু সেটা জীবিত থাকে কোন খাবারগুলোতে সেটা আমরা চিনি না, দিচ্ছিও না, তাহলে তো সমস্যা। ওরা তো যতই আপনি গুড ব্যাকটেরিয়ার ভেতরে ঢোকান, টক দই যতই আপনি ভেতরে ঢোকান, ওই গুড ব্যাকটেরিয়ার তো জীবিত থাকার জন্য কোনো খাবার দরকার বা বংশ বিস্তার করার জন্য কোনো খাবার দরকার, সেটা হচ্ছে এই প্রিবায়োটিক। এই প্রিবায়োটিক থাকে হচ্ছে কলাতে, যে কলাটা যত বেশি কাঁচা হবে সেই কলাতে তত বেশি রেজিস্ট্যান্স। পাকা কলা না, রেজিস্ট্যান্স স্টার্চ এমন একটা খাবার যেটা আমরা হজম করতে পারি না, আমাদের শরীরে কাজে লাগে না, ওটা আমাদের শরীরের ভেতরে যে ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া, সেটার কাজে লাগে। আর এই প্রিবায়োটিক আবার খারাপ ব্যাকটেরিয়াকে কমায়। রেজিস্ট্যান্স স্টার্চ কিন্তু খারাপ যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু আবার সহ্য করতে পারে না। খারাপ ব্যাকটেরিয়াগুলো কি সহ্য করতে পারে জানেন? যত ধরনের ট্রান্স ফ্যাট আছে এবং চিনি আছে, এগুলো হচ্ছে খারাপ ব্যাকটেরিয়ার খাবার। তো যে অনেকে বলে না যে কোকা কোলা খেয়ে তার হজম ক্ষমতা বেড়ে গেছে বা হচ্ছে খুব ইয়া হয়, ওটা সাময়িক যে আপনার গ্যাসটা রিলিজ হয়, কিন্তু ওটা কি করে, ওটা দীর্ঘমেয়াদে আপনার পেটের ভিতরে গিয়ে গুড ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং খারাপ ব্যাকটেরিয়াগুলোকে উৎপন্ন করে। যে ব্যক্তি মনে করে যে আমার খাবার খাওয়ার পর কোকা কোলা খেতেই হবে নাহলে আমার সমস্যা, ওই ব্যক্তি কোনোদিনও কোকা কোলা থেকে বের হতে পারবে না। ওই ব্যক্তির কোনোদিনও হজমের সমস্যা দূর হবে না। ওটা সেট হয়ে যাবে, ওটা বডি তখন ডিমান্ডই করবে, কারণ ওটা কি হবে যে আপনার যখনই আপনি খাবার খাবেন আপনার পেটে গ্যাস তৈরি হবে, তখনই আপনার মনে হবে আমার মনে হয় এখন কোক খেতে হবে, কোক পান করতে হবে, অথবা আমাকে গ্যাসের ট্যাবলেট খেতে হবে। আপনার গ্যাসের ট্যাবলেট খাওয়ার কোনো প্রয়োজন হবে না যদি ওই ব্যক্তিটা রোজ রোজ টক দই খায়। প্রত্যেকদিন যদি সামান্য পরিমাণে টক দই কিনে খাই, আপনি গ্যাসের ট্যাবলেট যে টাকাতে কিনছেন ওই টাকাতে আপনি টক দই কিনে নিয়ে আসেন, একে তো গ্যাসের সমস্যা হবে না, উল্টা আরো হজম ক্ষমতা ভালো হয়ে যাবে। সব সময় আমরা যেগুলো ন্যাচারাল খাবার ওগুলো দিয়ে আমরা রোগের নিরাময় করতে পারবো, সবসময় আমাদের ওষুধের দরকার হয় না। তো এই যে এই কলা, রসুন, পেঁয়াজ, ওটস, ডাল, শাকসবজি সবকিছুতে রেজিস্ট্যান্স স্টার্চ থাকে, এটা আমরা খাবো। তো প্রিবায়োটিক এন্ড প্রোবায়োটিকের কথা কেন এখানে আসছি, এই প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক আমাদের সেহরি এবং ইফতার দুইটাতেই লাগবে। এই কারণে আমি সেহরির সেগমেন্টও এটা নিয়ে আসলাম। ইফতারের সময় আমি আর প্রিবায়োটিক আর প্রোবায়োটিক আলাদাভাবে বোঝাবো না, তখন এটাই এই পার্টটুকুটা আবার আপনারা দেখে নেবেন। ইফতারের সময় এটা লাগবে আমাদের। এটা কেন লাগবে? এটা শুধুমাত্র যে রমজান মাসে লাগবে তা না, সারা বছরই যখন আপনি খাবার খাবেন প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক কোন কোন খাবারে আছে সেটা দেখবেন। এখানে তো কয়েকটা আইটেম আছে, জাস্ট আমি দিলাম প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক, জাস্ট সার্চ করবেন। হ্যাঁ, আপনি হচ্ছে চ্যাটজিপিটিকে সার্চ করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন, দেখবেন অনেক অপশন চলে আসবে। ওই অপশন থেকে যেটা আপনার পক্ষে পসিবল খাওয়া ওটা খাবেন। ভাই এখন তো আমরা সেহরিতে কি খাবো, কেমন খাওয়া উচিত, কিরকম ডায়েট থাকা উচিত, এটা আমরা জানলাম। তো ইফতারে আমরা কি করবো? ইফতারে তো দেখা যায় যে বাঙালি এখন বুট, মুড়ি, ছোলা, মানে যা পাই সামনে সব খেতে থাকে। আচ্ছা দেখেন, যে আমাদের শখ একটা যে ভাজা পড়ে আমরা রমজান মাসে একটু খাই, তো আমি এটা মানা করি না, আমি কিন্তু কোনো খাবার খেতে মানা করি না। আমি বলি যে লিমিট করেন। আপনি কি করবেন, আপনার যদি ভাজা পোড়া খুব খেতে পছন্দ হয় তাহলে আপনি এক কাজ করেন, আপনার বাসাতে একটু কম দামি ফোন কিনবেন, কম দামি টিভি কিনবেন, সবকিছু একটু কম দামি করে একটা এয়ার ফ্রায়ার কিনে নেন, সব থেকে ভালো হবে। দিয়ে পছন্দের খাবার আপনি এয়ার ফ্রায়ারে ফ্রাই করেন, অথবা খুব সামান্য তেলে ভাজেন বাসাতে, আপনি হোটেল থেকে কিনেন না। হোটেলে যেটা হয়, একই তেলকে যখন আমরা দীর্ঘক্ষণ যাবৎ পোড়াই এবং গরম করি, তখন ওই তেলের যে ফ্যাটটা থাকে ওই ফ্যাটটা ট্রান্স ফ্যাটে রূপান্তর হয়ে যায়। এই ট্রান্স ফ্যাট মিশ্রিত যে খাবার যদি কার্বোহাইড্রেটের সাথে মিশে যায়, যেমন আমরা যে পুরি, সিঙ্গারা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি যা কিছু খাচ্ছি, এগুলো কার্বোহাইড্রেট না। এই কার্বোহাইড্রেটের সাথে যখন ওই যে ট্রান্স ফ্যাটটা মিশছে, পাশাপাশি যখন লবণ মিশাচ্ছি আমরা, তখন এটা একটা পেটের ভিতরে যে একটা ক্ষতিকারক যৌগ উৎপন্ন করে, যেটার নাম গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস। এই ক্ষতিকারক যে যৌগটা উৎপন্ন হয়, এটা আবার আমাদের শরীরের ভিতরে কোলাজেন আছে, সবাই পরিচিত কোলাজেন সম্পর্কে এখন। এই কোলাজেনের ইলাস্টিসিটি নষ্ট করে দেয়। এই কোলাজেন দিয়েই কিন্তু আমাদের বার্ধক্যতা রোধ হয়। যে ব্যক্তি যত ইয়াং থাকে তার কোলাজেন তত স্ট্রং থাকে, ইলাস্টিক থাকে। কোলাজেন দিয়ে কিন্তু স্কিন, চুল, নখ, দাড়ি সবকিছু, মানে আমাদের মানে বাহ্যিক যে গঠন, সৌন্দর্য, এটা পুরোপুরি ডিপেন্ড করে কোলাজেনের উপরে। তো কোলাজেন ধরেন অনেক আছে আবার কোলাজেন সাপ্লিমেন্ট খায় প্রচুর পরিমাণে, অথচ এদিকে সে এই সব উল্টাপাল্টা খাবার খাচ্ছে। তো একদিক দিয়ে কোলাজেন ধ্বংস করছেন, একদিক দিয়ে কোলাজেন খাচ্ছেন, এটাতে হবে না। আপনাকে এটা পুরোপুরি বাদ দেওয়ার দরকার নাই, কমাবেন। এটা কিন্তু এমনভাবে ক্ষতি করে, অনেকে বলতে পারে ভাই আমি তো যতই ভাজা পোড়া খাই আমার তো মেটাবলিজম হেভি ফাস্ট, আমি তো সহজে হচ্ছে মোটা হয় না। ইনস্ট্যান্ট বুঝবে না, সে ইনস্ট্যান্ট বুঝবে না, তার কোলাজেন ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে, কোনো না কোনো দিক দিয়ে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবেই, কোলাজেন ধ্বংস হয়ে যাচ্ছে এদিকে। আরেকটা যেটা হয়, যখন আমরা ইফতারে ক্যাটাবলিক স্টেট, আমি যেটা বললাম যে আমরা যখন প্রায় 16 ঘন্টা না খেয়ে আছি, তখন আমাদের বডি কিন্তু ক্যাটাবলিক স্টেটে থাকে, অর্থাৎ আমাদের মাংসপেশি এবং চর্বি দুইটাই ক্ষয় হতে শুরু করে। ওই সময় আমরা কি করি, যে তারপরে কিন্তু আমাদের বডি ডিমান্ড করে অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবার, হেলদি ফ্যাট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এগুলো তিনটা মিলিয়ে আমাদের বডি কিন্তু মাসেলগুলোকে প্রিজার্ভ রাখে আমাদের শরীরের ভিতরে, এবং ও প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ভিটামিন, মিনারেলস যা কিছু আছে সব কিছুতে আমাদের বডি প্রিজার্ভ থাকে, অর্থাৎ ভালো থাকে। সেই খাবার খাওয়ার জায়গা কিন্তু কমে যাবে যদি আপনি পুরি, সিঙ্গারা, ভাজা পোড়া, জিলাপি এগুলো খান।
স্বাভাবিকভাবে একজন ধরেন পুরি খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে, পেঁয়াজু খাচ্ছে, বেগুনি খাচ্ছে, ভাজা পোড়া খাচ্ছে, আরো অনেকগুলো ধরনের জুস খাচ্ছে, ড্রিঙ্কস খাচ্ছে, সেই ব্যক্তিটা কি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়ার জায়গা পাবে, পর্যাপ্ত পরিমাণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়ার জায়গা পাবে, পর্যাপ্ত পরিমাণে ফ্রুটস ভেজিটেবলস এগুলো খাওয়ার জায়গা পাবে? যদি না রাক্ষস হয় তাহলে কি পাবে? আপনি জাস্ট নিজেকে প্রশ্ন করেন। তাহলে আমরা কি করব, সপ্তাহে 1 থেকে 2 দিন খাবো, যত ধরনের মানে ভাজা পোড়া আছে, পছন্দের খাবারগুলো আছে। আমি যেটা ব্যক্তিগতভাবে করি সেটা আমি আপনাকে রেকমেন্ড করব, যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে আমি এটা বলবো। আমি যত ধরনের ইফতার পার্টি থাকে সেই ইফতার পার্টিগুলোতে আমি এইসব খাবারগুলো খাই। ফ্যামিলি প্রোগ্রাম থাকে রমজান মাসে, বা কারো বাসায় আমি দাওয়াতে যাচ্ছি, ওই দিনগুলোতে আমি সব মুখরোচক খাবারগুলো খাই। অর্থাৎ সেই ফ্যামিলি যেটা অ্যাফোর্ড করতে পারে, কারণ কারো বাসায় দাওয়াতে গেছি, সেখানে যদি আমি বলি যে আমি ভাই হেলদি খাবার খাবো, এটা বেমানান। আবার দাওয়াতে যেতে হবে সম্পর্ক রক্ষার জন্য, তো ওই দিনগুলোর জন্য আমি রেখে দিই। এটা আমার কি হয়, মাসে 30টা দিনের ভিতরে আমার 6 থেকে 7টা রোজা এরকম যায় যে আমি উল্টাপাল্টা খাবার খাই। ধরেন ম্যাক্সিমাম 10টা রোজা যায়, বাকি 20টা দিন যে আমি হেলদি খাবার খেলাম ওটা আমার বডিতে ইম্প্যাক্ট করতে দেয় না। খুবই সিম্পল হিসাব। অর্থাৎ প্রতি 3-4 দিন পর পর যদি আমি একদিন ভাজা পোড়া খাই, তাহলে আপনার বডিতে ইম্প্যাক্ট পড়বে না। এটা আমার ক্ষেত্রে হয়, কিন্তু আমি বিশ্বাস করি যে ব্যক্তিটা এইভাবে মেনটেন করে তার কারো বডিতে ইম্প্যাক্ট পড়বে না এইভাবে। তো আমরা ওইভাবে করবো, আমরা রোজ রোজ ভাজা পোড়া খাবো না। রেগুলার খাওয়া যাবে না, জিলাপি আর সবকিছু একসাথে দেখা যায় যুদ্ধ শুরু হয়ে যায়। না, আপনি যতই বলেন ভাই যে এটা তো একটা মাস খেলে কিছু হবে না, আপনার কোলাজেন ধ্বংস হবে। আপনি বলতে পারেন যে ভাই পরে আমি ডায়েট করে মেনটেন করে নেবো, কিছুটা পারবেন, এমন না যে লং টার্মে ক্ষতি হবে, কারণ হয় না ওইভাবে। আমরা যতই মনে করি যেটা রমজান, শুধু আমরা মনে করি যে এই 12 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকা, অনেকে তো 12 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকাকে রোজা মনে করে, কিন্তু আসলে এটা কিন্তু না। রমজান মাসে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, যেটা আপনার ব্যক্তিত্বকে ধ্বংস করে, ব্যক্তিত্বকে নিচে নামায়, এরকম বিভিন্ন জিনিস আপনাকে স্যাক্রিফাইস করতে হয়। এই রমজান মাসে আপনি চেষ্টা করেন ঠিকঠাক টাইমে ঘুমানো, ঠিকঠাক মুভমেন্ট করা, ভালো কাজ করা, দান খয়রাত করা, এগুলো ধার্মিক বিষয়, আলাদা ব্যাপার। আমরা যেহেতু শরীরের কথাগুলো বলছি, শরীরের দিক দিয়ে আমার শরীরের জন্য যেগুলো পজিটিভ জিনিস সেগুলো আমি আমার শরীরকে দিই। এই রমজান মাসে অ্যাটলিস্ট 30টা দিন যেন ডিসিপ্লিনটা করতে পারি, যেন রমজান পার হলেও এটা মেনটেন করতে পারি। মানে এই মাসটাতে আমরা ডিসিপ্লিনটা গেইন করি, সারা বছর যেন আমরা। অনেক সময় কি হয় যে ডিসিপ্লিন কিন্তু মানুষ হুটহাট করে এক এক সময় গেন করে, এটার জন্য কোনো উপলক্ষের প্রয়োজন হয় না। অনেকে মনে করে না যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করব, রেজুলেশন দিয়ে দেয় নিজের লাইফে, এরকম কোনো কিছু হয় না। যে ব্যক্তিটা দেখবেন ডিসিপ্লিন হয়ে গেছে, সে জানতেও না ওই দিন সে ডিসিপ্লিন হবে। কোনো একটা বিষয় তাকে ট্রিগার করে, কোনো একটা প্রশ্নের উত্তর সে পেয়ে যায়, যার কারণে সে ডিসিপ্লিন হয়ে যায়। যে যত সুন্দরভাবে তার ওয়াইটাকে ক্লিয়ার করেছে, মানে কেন সে এই কাজটা করবে, সে তার জন্য কোনো উপলক্ষ দরকার হয় না, সে যে কোনো দিনই শুরু করতে পারে। তো আমরা যেটা করবো যে রমজান মাসে আমরা এটাকে ভাগ করবো। আমি বলছি না যে খাবেন না, আমি নিজেই তো খাই, আমি নিজেই জিলাপি, তারপরে আরও যত ধরনের খাবার আছে সবই খাই। তারপরে হচ্ছে যে আপনার বেগুনি, এগুলো সবই খাই। আমরা এয়ার ফ্রায়ার কিনে নিয়েছি আমি আমার বাসায়। আমি জানি অনেকেরই সামর্থ্য হবে না কেনার, যারা ভিডিওটা দেখছেন, কিন্তু সামর্থ্য আপনি বের করতে পারবেন। আপনি একটা দামি জুতা কিনেন না, আপনি একটা দামি ফোন কিনেন না, আপনার শরীরের জন্য আসলে যেটা দরকার সেটা আপনি কিনেন। আপনি একটা ধরেন আপনি কথা 50 ইঞ্চি টিভি কিনতেন, 30 ইঞ্চি টিভি কেনেন। তারপরে হচ্ছে আপনি এই জায়গায় ইনভেস্ট করেন। অর্থাৎ অন্য অন্য জায়গায় যেই জায়গাগুলোতে আমরা লাক্সারি করছি, সেই টাকাগুলোকে আমরা এখানে নিয়ে আসি, নিয়ে এসে এখানে পজিটিভ যেই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি আমার লাইফে ভ্যালু অ্যাড করবে সেগুলো না আনি। এয়ার ফ্রায়ারে ফ্রাই করলে কোনো ক্ষতি হয় না শরীরে। ওই যে যেমন অনেকে বলে যে মাইক্রোওয়েভ ওভেন, তারপরে হচ্ছে আমরা এয়ার ফ্রায়ার, এগুলো যে রেডিয়েশন, এগুলো মনে হয় শরীরের জন্য ক্ষতিকর, আসলে না। তো রেডিয়েশন 2 প্রকার, একটা হচ্ছে আয়োনাইজিং, একটা হচ্ছে নন আয়োনাইজিং। যে নন আয়োনাইজিং যে রেডিয়েশন, সেটা উপকারী রেডিয়েশন, মানে এটা উপকারী অপকারী কিছু কোনোটাই না, মানে শরীরের ক্ষতি করে না। এটাকে টেকনোলজির ভিতরে ঢোকানো হচ্ছে, যেমন মাইক্রোওয়েভ ওভেন, মোবাইল, রেডিও, এগুলোর ভিতরে নন আয়োনাইজিং রেডিয়েশন হয়। এই রেডিয়েশনের কারণে খাবারের মলিকুলের ভিতরে যে পানির অণু থাকে সেটা সূক্ষ্মভাবে কাঁপতে শুরু করে, কাঁপতে কাঁপতে খাবার গরম হয়ে রান্না হয়ে যায়। এটার কোনো সাইড এফেক্ট নাই, এই খাবার খাওয়া একদমই সেফ। আর যেটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন, যেমন এক্স রে, গামা রেজ, তারপরে আমরা যে নিউক্লিয়ার যে রেডিয়েশনটা দেখি, এগুলো সব আয়োনাইজিং রেডিয়েশন, এগুলো শরীরের জন্য ক্ষতিকর। তো এই 2 ধরনের রেডিয়েশনকে বুঝতে হবে। মিডিয়া জাস্ট ভয় দেখায় মানুষকে, আসল ব্যাপার না। আপনি হচ্ছে অন্য জায়গায় একটু ইনভেস্টমেন্ট কমিয়ে এখানে দেন, যে হেলথের একটু বেনিফিট পাবেন আপনি। আমি যেমন হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে ভাজা পোড়া খেতে ইচ্ছে করে, মাইক্রোওয়েভ ওভেনে রান্না করি অনেক সময় খুব সামান্য পরিমাণে তেল দিয়ে, অথবা হচ্ছে আপনার করি ও এয়ার ফ্রায়ারে ফ্রাই করি সামান্য পরিমাণে তেল দিই। তেল কিন্তু শরীরের জন্য হেলদি, উপকার, দরকার, হেলদি ফ্যাট, সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত তেলে ভাজা যাবে না। না ভেজে আপনি যদি খান তাহলে সেটা আপনার শরীরের জন্য উপকারী হবে। একটা প্রবলেম কি, যে আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা টাকা পয়সা কিন্তু সবাই কামাই, মানে আমরা অনেকে আছি, অধিকাংশ মানুষ আছি এমন ধরনের চাকরি করি যেটা আমরা পছন্দ করি না, যে সেই চাকরি থেকে পাওয়া অর্জিত টাকা দিয়ে আমরা এমন ধরনের জিনিস কিনি যেটা আমাদের দরকার নাই। সেই জিনিসগুলো আমরা এমন মানুষদেরকে ইমপ্রেস করার জন্য কিনি যাদেরকে আমরা পছন্দ করি না। এইটাই হচ্ছে আমাদের মূল সমস্যা।
আমরা যদি এটা বন্ধ করি তাহলে একটা মানুষ এমনি মানসিক সুখী থাকবে। ভাই আপনি সবসময় হ্যাপি থাকেন কিভাবে? আমি এই 3টা কাজ করি না। আমি একে তো পছন্দের কাজ করি, মানে যেটা আমি পছন্দ করি তার বাইরে আমি কোনো কাজ করি না, যে যত টাকায় আমাকে অফার করুক। দ্বিতীয়ত ভাই আমি কাউকে ইমপ্রেস করার জন্য কোনো কিছু কিনি না। আর তৃতীয়ত আমি সেই জিনিসটাই কিনি যেটা আমার ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করে, অথবা আমার টাকা বাঁচাচ্ছে অথবা আমার আর্নিং বাড়াচ্ছে। এই জিনিসগুলোকে ম্যাচ করেই আপনি সুখী থাকতে পারবেন। সুখী থাকার জন্য এটাই দরকার। আমরা তো এখন আর নিজের দুঃখে দুঃখী না, আমরা অন্যের সুখে বেশি দুঃখী। আরেকজন কার কিনে একটু পোস্ট করেছে, সেলফি পোস্ট করেছে, একটা নতুন বাড়ি কিনেছে, আমরা দুঃখী হয়ে যাই। আসলে ভাই আপনার তো দরকার নেই ওটা আপনার জীবনে। আর আপনি কাকে ইমপ্রেস করবেন? কে এত বেশি গুরুত্বপূর্ণ আপনার জীবনে যাকে ইমপ্রেস করার জন্য আপনাকে এই কাজটা করতে হবে? তো আপনি যদি ফিটনেসের পিছনে টাকা ব্যয় করতে পারেন না, বলেন আমার টাকা নাই, রিজনটা হচ্ছে আপনি আপনার টাকা এমন একটা কাজে ব্যয় করছেন যেটা আসলে আপনার দরকার নাই। এমন একটা ফোন কিনেছেন যেটা আপনি আপনার বন্ধু বান্ধবের সামনে ফ্লেক্স করার জন্য কিনেছেন, সেটা আসলে দরকার নেই। অনেক আছে না যে 20,000 টাকার ফোনে আমার টোটাল সব কাজ হয়ে যায়, কিন্তু কিনে আনবে 50,000 টাকার ফোন, তাহলে ওটা কি? ওটাকেই ফ্লেক্স করা বলা হয়, আর এটা আসলে আমাদের কোনো দরকার হয় না। তো এবার আসি হচ্ছে ইফতারে। রোজা ভাঙ্গার সাথে সাথে অনেকে জোর জবস্তিপূর্ণ প্রচুর পরিমাণে জোরে জোরে খাবার খাওয়া শুরু করে, প্রচুর পরিমাণে পানি পান করতে শুরু করে। এটা করা যাবে না। এটাতে যেটা হয়, সমস্যা হয় যে আমরা রোজা যখন থাকি 16 ঘন্টা যাবত যখন না খেয়ে থাকছি, তখন কিন্তু আমাদের পাকস্থলী আস্তে আস্তে স্কুইজ হয়। এটা কিন্তু আমাদের বায়োলজিক্যাল প্রসেস। অনেকে বলতে পারে পাকস্থলী কি চেপে ছোট হয়ে যায়? না, পাকস্থলী একটা ইলাস্টিক রাবারের মতো, এটা সাইজ সেমই থাকে কিন্তু স্কুইজ হয়ে ছোট হয়ে যায়, বেলুনের মতো। বেলুনে যেমন ফু দিলে বেলুনের তো ম্যাটেরিয়াল বড় হচ্ছে না, একই ম্যাটেরিয়াল ভিতরে খালি এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। তো এটা কেন হয়? যে আগেকার যুগে যখন মানুষজন একটু শিকার করতো বা কৃষিকাজ করতো, একটা মৌসুমে খাবার পেতো, আরেকটা মৌসুমে বেশি খাবার পেতো না, অনাহারে থাকতো। যে সময়টা খাবার পেতো ওই সময়টা প্রচুর পরিমাণে খাবার খেয়ে এক্সপ্যান্ড করে নিত বডি। তারপর তো আবার 2-3 দিন সে খাবার পেতো না, বা 2-3 দিন সে শিকার পেতো না। ওই সময় কি করতো? স্কুইজ হয়ে থাকতো, যেন শরীরে খাবারের চাহিদাটা কম উৎপন্ন হয়। আপনি দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার জ্বালাতে পেটে পাথর বেঁধে রাখতেন, আমরা শুনেছি। রিজনটা কি? সে পেটটাকে চেপে ছোট করে রাখতো। দেখবেন বেল্ট পরে যারা খাবার খেতে বসে তারা বেশি খেতে পারে না, কারণ কি? পাকস্থলীতে টান পড়ে। অনেকে তো আবার দেখা যায় বেল্ট খুলে নেয়, গ্রামগঞ্জে দেখা যায় লুঙ্গির গিটটাকে খুলে বসে না, লুঙ্গির গিটটাকে খুলে খাবার খেতে বসে, বা বেল্টটাকে ঢিলা করে খাবার খেতে বসে। এটা একই রিজন। যখনই পাকস্থলীর উপর প্রেশার কমে যাবে, মানে পাকস্থলী একটু এক্সপ্যান্ড হয়ে যাবে, তখন খাবার বেশি ঢুকে। তো যখন আপনি 16 ঘন্টা যাবত না খেয়ে আছেন, তখন পাকস্থলীটা স্কুইজ হয়ে যায় সাময়িক সময়ের জন্য, পার্মানেন্টলি না। তো সাময়িক সময়ের জন্য যেটা স্কুইজ হলো, 16 ঘন্টা যাবত কিন্তু আস্তে আস্তে স্কুইজ হয়েছে। এটাকে যখন আপনি প্রচুর পরিমাণে ডক করে পানি পান করছেন আর প্রচুর খাবার একসাথে খাচ্ছেন, তখন সেটা যে গতিতে স্লো হয়েছে তার থেকে 10 গুণ 20 গুণ দ্রুত গতিতে এক্সপ্যান্ড করার চেষ্টা করে। তখন যে পেট ব্যথা হয়, অথবা অনেকের বমিও হয়ে যায়। অনেকে মনে করে এটা গ্যাসের ব্যথা, অনেকে আবার এর জন্য ওষুধও খেয়ে নেয় গ্যাসের। আসলে ওটা গ্যাসের ব্যথা না, ওটা অতিরিক্ত খাবার আপনি দ্রুত খেয়েছেন। তাই এই জন্য স্লোলি আমরা খাবো, এবং খাবারকে চিবিয়ে চিবিয়ে খাবো। খাবারকে চিবিয়ে খেলে আমাদের মুখে স্যালাইভা উৎপন্ন হয়। এই স্যালাইভা আবার সিগন্যাল দেয় বডিকে, আমাদের ব্রেনকে। আমাদের ব্রেন তখন পাকস্থলীকে আবার এক্সপ্যান্ড করে আস্তে আস্তে। তো আশা করি এইভাবে খেলে আপনাদের পেট ব্যথা কখনো হবে না। আমার ছোট ভাইয়ের বিশেষ করে এটা হতো আগে, পরবর্তীতে আমি একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, বা অন্য একটা ইন্টারভিউতে আমি এটা বলেছিলাম। তারপর থেকে সে এটা ফলো করার পর তার আর এই সমস্যা হয় না। আমি আশা করি যে অসংখ্য মানুষ যারা আছেন, অধিকাংশ মানুষ যারা আছেন, তারা যদি এই টেকনিকটা ফলো করেন, তাহলে তাদেরও কোনো সমস্যা হবে না। ইফতার করার ফলে যে পেট ব্যথার যে সমস্যা, এটা হবে না। ইফতার খাওয়ার পরপরই আমাদের দেখি না যে প্রচুর পরিমাণে টায়ার্ড লাগে, আমাদের মনে হয় যে এখনই ঘুমিয়ে যাই। এটা কেন হয় বলেন তো? এটা ওই ভুল খাবার খাওয়ার কারণে হয়। এটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় পোস্ট প্র্যান্ডিয়াল সমোলেন্স। আচ্ছা, এই পোস্ট প্র্যান্ডিয়াল সমোলেন্স তখন ঘটে যখন হঠাৎ করে ধরেন আপনার বডিতে কোনো চিনি নাই, 16 ঘন্টা ধরে আপনি সিএম পালন করছেন, রোজা আছেন, কোনো খাবার খাননি, আপনার বডিতে সব সুগার কিন্তু ডাউন হয়ে তখন কিন্তু ফ্যাট বার্নিং প্রসেসে চলে যায়, অর্থাৎ অটোফেজি প্রসেসে চলে যায়, ক্যাটাবলিক স্টেট চরমভাবে চালু থাকে। ওই সময় যদি হঠাৎ করে আপনি এমন একটা খাবার খেয়ে রোজা ভাঙেন যেটা পুরাই চিনি আর অন্য কিছু নাই, অর্থাৎ জিলাপি অথবা কোন একটা শরবত, আমরা আজ না বরকতময় শরবত আমরা রমজান আসলে দেখি, লাল পানি, নাম না বলি, না নাম আমি বলবো না, সমস্যা নাই। এটার ভাই কোনো উপকার নাই, এটা আপনার শরীরে আরো ক্ষতি করবে সরাসরি। আমি আপনাকে বলছি যে এটা আপনি কিনেন না। মানে রিকোয়েস্ট করবো আপনার কাছে, যারা আমাকে ফলো করেন অ্যাটলিস্ট বিশ্বাস করেন। আমি বলবো না যে আমাকে বিশ্বাস করা দরকার নাই, একটু ঘাটাঘাটি করবেন, এটার কোনো উপকার নাই। আমি বলতে পারেন এখানে এই মিনারেলস, এই ভিটামিন, এই হাবিজাবি এটা আছে, কিচ্ছু নাই। ওই মিনারেলস ভিটামিন পেতে যে আপনার বডিতে এত পরিমাণে চিনি ঢুকছে যেটা আপনার শরীরের উল্টা ক্ষতি করবে। আপনি উল্টা ফলমূল থেকে নেন ভিটামিন, আপনি পেয়ারা খান, আপনি কমলা খান, আপনি অন্য একটা খাবার খান, বাতাবি লেবু খান, দেশি কোনো ফল খান, বিদেশি সামর্থ্য থাকলে বিদেশি ফল খান, আপনি ওই সুগারি কোনো ড্রিঙ্কস পান করেন না। আমরা রমজান
সিয়াম মানে রোজা ভাঙবো সাদা পানি দিয়ে, সোজা হিসাব সাদা পানি দিয়ে, নট স্যালাইনও খাওয়া যাবে না, কিছু আগে আমি যেটা বলছি টেস্টি স্যালাইন সবাই সাদা পানি দিয়ে রমজান রোজা ভাঙবো। এবং অনেকে বলতে পারে ভাই খেজুর খাওয়া কি যাবে? হ্যাঁ, খেজুর খাওয়া যাবে। অনেকে বলতে পারে খেজুর তো প্রচুর মিষ্টি। না, খেজুর মিষ্টি হলো খেজুরে গ্লাইসেমিক ইন্ডেক্স কম হয়। গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে কোনো একটা খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে কত দ্রুত গতিতে সুগার লেভেল বাড়ছে। খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম। খেজুরে যেটা হয়, আপনার খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবারটা কি হয় যে সুগারকে স্পাইক হতে দেয় না। আমি সবসময় বলি যে ফল খাবেন, সবসময় আস্ত ফল খাবেন। ফাইবার যত থাকবে যে খাবারে, সেটা আমাদের সুগার রেজ হতে দেবে না বডিতে। এটার ফলে আপনার পোস্টপ্যারেন্ডিয়াল সমলেন্স ঘটবে না, অর্থাৎ আপনার টায়ার্ডনেস আসবে না। এই পোস্টপ্যারেন্ডিয়াল সমলেন্স কিভাবে ঘটে আমি বলি। হঠাৎ করে যখন সুগার চলে আসে আমাদের বডিতে, তখন আমাদের শরীর, আমাদের ব্রেন প্রচুর পরিমাণে ইনসুলিন হরমোন তৈরি করতে শুরু করে। এই ইনসুলিন হরমোনের কাজ হলো মাংসপেশিতে সুগার পৌঁছানো। তো ব্রেন হঠাৎ করে যখন এতগুলো সুগার আসে, ধরেন আপনি চিনি খাচ্ছেন, শরবত খাচ্ছেন, এই খাচ্ছেন, ওই খাচ্ছেন, জিলাপি খাচ্ছেন, আরও ধরনের অনেক ধরনের ভাজা পোড়া, এগুলো সবই তো ওই যে ডিরেক্ট সুগার স্পাইক করছে। পাশাপাশি আবার ট্রান্স ফ্যাট কি করে, আমাদের ব্রেন কনফিউজড হয়ে যায় যে ইনসুলিন তৈরি করবো, আর ইনসুলিন কতটাই না এই চিনি মাংসপেশিতে ঢোকাবে। তো যার কারণে কি হয় যে এই ইনসুলিনগুলো আমাদের মাংসপেশিতে চিনিকে পৌঁছাতে পারে না, কনফিউজ থাকে পুরো বডিতে। তো আমাদের মাংসপেশিতে যদি চিনি না ঢুকে, গ্লাইকোজেন না ঢুকে, তাহলে কিন্তু আমাদের এনার্জি থাকবে না। শরীর হাত পা দেখবেন একদম ছেড়ে দেয়। ইফতারের ঠিক আগ মুহূর্তে আমরা এনার্জেটিক থাকি, ইফতার করার পরেই মনে হয় যে না আর এখন পেট চলছে না, শরীর চলছে না। এই রিজনটাই হচ্ছে যে আমাদের শরীর, আমাদের ব্রেন তখন এত বেশি পরিশ্রম করছে, আপনার অবচেতন মনেই যে আপনার বডি টায়ার্ড হয়ে যায়। তো আপনার বডিতে তখন ধীরে 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 সুগারটা যায়, আপনি হয়তো 2 ঘন্টা পর এনার্জিটা পাবেন। তো যেটা করবো, এই পোস্টপ্যারেন্ডিয়াল সমলেন্স কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় দুপুরের খাবার খাওয়ার সময়। অধিকাংশ রমজান বাদে আমরা যখন দুপুরবেলা খাবার খাই, সাদা চালের ভাত খাই, আমাদের মনে হয় সাথে সাথে একটা ঘুম দিই। ওই যে সাদা চালের ভাত দ্রুত সুগার স্পাইক করে। কোনো একটা ব্যক্তি যদি প্রত্যেকদিন দুপুরে লাল চালের খাবার খায়, লাল চালের ভাত, সেখানে সবজির পরিমাণ বেশি হয়। আর যদি ওই সময় কোনো সুইটস না খায়, কোনো চা মানে চিনি মেশানো কোনো চা বা কফি পান না করে, তাহলে তার টায়ার্ডনেস আসবে না। এটা ইফতারের ক্ষেত্রেও সেম। ইফতারের ক্ষেত্রে আমরা কি করব, সবসময় প্রোটিন রাখবো, অ্যামিনো অ্যাসিড রাখবো। প্রোটিন আছে যেসব খাবারে, সেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম, দেখালাম। প্রোটিন রাখলে ওই অ্যামিনো অ্যাসিডগুলো দিয়ে আমাদের ক্যাটাবলিক স্টেটে যাওয়ার কারণে যে মাসেলগুলোতে ব্রেকডাউন হয়েছে, সেগুলো আবার রিপেয়ার হবে। সেটাই। এবং আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখবো, যেন দীর্ঘক্ষণ আমরা তারাবি নামাজ পড়ারও এনার্জিটা পাই, যেন দীর্ঘক্ষণ শরীরে শক্তি থাকে। হ্যাঁ, অনেকেই দেখা যায় যে বেশি খেয়ে তারপর তারাবির নামাজে যে ঝিমায়। হ্যাঁ, ঝিমাই না, ওই যে ওই কারণ হচ্ছে ওই সিম্পল কার্বোহাইড্রেট বেশি খেয়েছে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে আমাদের শরীর দীর্ঘক্ষণ শক্তি পায়, মানে পুরো তারাবি নামাজ আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। এর পাশাপাশি প্রোটিন এবং হেলদি ফ্যাট, সাথে ভিটামিন মিনারেলসের জন্য ফলমূল আর সাদা পানি, এই তো এই কয়েকটা খাবার। এর ভিতরে সবগুলো কিন্তু চলে আসলে পারফেক্টলি। আপনি জানেন ফলমূল তো আপনি জানেন যেটা আপনার সামর্থ্যের মধ্যে। আপনি হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার, মাছ খেতে পারেন, মুরগি খেতে না পারলেও মাছ খাবেন, ডিম খেলেন, তারপরে হচ্ছে আপনি বাদাম খেতে পারেন, ফাইবারিক কার্বোহাইড্রেট, ওখানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, প্রোটিনও থাকে, হেলদি ফ্যাটও থাকে বাদামে। দুধ খেতে পারেন, দুধ আমি সেহরিতে বলবো, দুধ খেলে হচ্ছে আমাদের শরীরে অনেকক্ষণ যাবত ওটা এনার্জি প্রোভাইড করে। সেহরিতে দুধ খেলে খুব ভালো হয়, সেটা আপনি ইফতারেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এর পাশাপাশি প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক্স যে খাবারগুলো আছে, সেগুলোকেও সামান্য পরিমাণে রাখতে হবে। এইটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ইফতারের আমাদেরকে করতে হবে। ইফতারে এই সব খাবারগুলো যদি আমরা রাখি, তাহলে আমাদের এনার্জি বেশি থাকবে। এবার আপনি প্রশ্ন করছিলেন কিছুক্ষণ আগে যে ভাই, যারা ওজন বাড়াতে চায় রোজা থেকে, তারা কি করবে? যারা ওজন বাড়াতে চায় তারা ডিনার করবে, ডিনারে অবশ্যই খাবে। যারা কমাতে চায় তারা ডিনারটাকে অ্যাভয়েড করবে। সিম্পল টেকনিক। এখানে দেখেন, ওজন কমানো এবং বাড়ানো, খাদ্যের পরিমাণ আলাদা বিষয়। যারা সিম্পল কেবল শুরু করবে যে ভাই আমি চাচ্ছি যে রমজান মাসে আমার যেন ওজন না কমে যায় রোজা রাখার ফলে, বা মাসল না কমে যায়, তারা অবশ্যই ডিনার করবেন। আবার কেউ কেউ বলছেন যে ভাই রমজান মাসে আমি চাচ্ছি না যে আমার ওজন বেড়ে যাক, আমার ওজনটা কমাতে হবে, অবশ্যই ডিনারকে অ্যাভয়েড করবেন, ডিনার করবেন না। অর্থাৎ ইফতারে খাবেন এবং লাস্ট সেহরিতে খাবেন, মাঝখানে অ্যাভয়েড করবেন। এই সিম্পল টেকনিকটা ফলো করবেন। অনেকে হচ্ছে যারা স্কিনি বা রোগা পাতলা যারা থাকে, ওরা হচ্ছে অনেকেই মনে করে যে আচ্ছা রোজা রাখা যাবে না, রোজা রাখলে হয়তো বা আমি আরো অনেক শুকায়া যাবো। তো তাদের ক্ষেত্রে আপনার সাজেশন কি থাকবে? রোজা তো অ্যাকচুয়ালি রাখতে হবে, এটা আমাদের ধর্মের একটা স্তম্ভ, রোজা তো অ্যাকচুয়ালি রাখতেই হবে। তো তাদের ক্ষেত্রে ডায়েটটা কেমন হওয়া উচিত? এখন দেখেন ভাই, এটা সিম্পল ক্লিয়ার করে দিই, রোজা রাখার সাথে, অর্থাৎ 16 ঘন্টা 17 ঘন্টা না খাওয়ার সাথে ওজন কমা বাড়ার সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে বাকি যে 6-7 ঘন্টা আপনি খাবার খাওয়ার টাইম পেলেন, ওই টাইমটাতে আপনি কি খাচ্ছেন, সেটার সাথে আপনার ওজন বাড়বে কি কমবে সেটা সম্পর্ক। ওজন বাড়াতে চাচ্ছে কিন্তু রোজা রাখতে ভয় করে, মনে করে যে ওজন কমে যাবে। যারা মোটা হতে চায়, মানে যারা মোটা মানে কি, যারা সলিড মাসল তৈরি করতে চায়, বা মেয়ে মানুষ আছে অনেকে মাসল তৈরি করতে চায় না কিন্তু হেলদি ওয়েট গেইন করতে চায়, এদেরকে অবশ্যই স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। স্ট্রেংথ ট্রেনিং মানে এটাই না যে ডাম্বল বারবেল চাটতে হবে, অর্থাৎ শরীরে
এমন একটা প্রেশার দিতে হবে যেটা আপনি আগে কখনো দেননি। অর্থাৎ আপনি বাসায় এক্সারসাইজ করছেন, ধরেন পুশ আপ করছেন, আগে যদি একটা পুশ আপ কখনো না দিয়ে থাকেন তাহলে একটা পুশ আপ দেওয়াতে আপনার ইমপ্রুভ হবে। আগে যদি আপনি 10টা পুশ আপ দিতেন, যদি আপনি 12টা দেওয়ার চেষ্টা করেন, সেটাই স্ট্রেংথেনিং, সেটাতেই আপনার ইমপ্রুভ হবে। এইরকম ব্যায়াম যারা করছেন, যে কোনো ধরনের মুভমেন্ট করছেন, তাদের মাসলগুলো কি টিয়ার হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে, তারপর তারা যখন ইফতারে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন আর হেলদি ফ্যাট খাচ্ছে, তখন আবার মাসল রিপেয়ার হচ্ছে, তখন আপনার ওজন কমবে না। তো তখন আপনার যদি ওজন কমেও, তাহলে আনহেলদি যে ফ্যাটগুলো আছে, ট্রাইগ্লিসারাইড আছে, এলডিএল যেটা আছে, লো ডেন্সিটি কোলেস্টেরল, ওটা কমবে। আপনার হেলথের ওভারঅল ইমপ্রুভমেন্ট হবে, আপনার বডি আরো সলিড হবে দেখতে, যারা পাতলা মানুষ আছে। ডিপেন্ড করছে যে আপনি ইফতারে কি খাচ্ছেন এবং সেহরিতে কি খাচ্ছেন। এবং আমি যেটা বললাম যে যারা মোটা হতে যাচ্ছেন, কোনো ক্রমে ডিনার অ্যাভয়েড করা যাবে না। আপনি ডিনারে অল্প হলেও খাবেন, একটা ডিমই খেয়ে নিতে পারেন, এক গ্লাস দুধই খেয়ে নিতে পারেন, এইভাবে চালাবেন। আর পাশাপাশি ব্যায়াম করবেন। ব্যায়াম না করলে আপনি যতই পুষ্টিকর খাবার খান, আপনার মাসল সেলে পৌঁছাবে না, সব ওই পেটের কিডনির আশেপাশে ঘুরবে এবং তল পেটে চর্বি হবে, ফ্যাটি লিভার হবে। কারণ আমরা যখন এক্সারসাইজ করি, তখন আমাদের প্রত্যেকটা মাসল সেলগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়ে। ওই আমরা যে নিউট্রিশনটা নিচ্ছি, অ্যামিনো অ্যাসিডটা নিচ্ছি, ওই মাসল সেল পর্যন্ত পৌঁছায়, পেটের আশেপাশে থাকে না। তো যে ব্যক্তি এক্সারসাইজ করে না, তার তল পেটে চর্বি জমবে, তার তল পেট হেলদি হবে, আদার বডি পার্টগুলো আনহেলদি থাকবে। আর আমরা কোনো ক্রমে ওই যে আনহেলদি ফ্যাট খেয়ে ওজন বাড়ানোর চেষ্টা করবো না। ওটা করলে কি হবে, আপনার কোলাজেন ধ্বংস হয়ে যাবে। কোলাজেন দিয়ে আবার হাড়ের গঠনও ঠিক থাকে, মাংসপেশি ঠিক থাকে, আপনার হচ্ছে উপরে যে চামড়া এটাও ঠিক থাকে। তো আপনি দেখা গেল যে এদিকে ওজন বাড়াতে গিয়ে নিজের চেহারা নষ্ট করে ফেলছেন, আবার কমাতে গিয়েও অনেকে কোলাজেন ধ্বংস করে ফেলে। অনেকে আছে না যে খুব বেশি আনহেলদি, মানে ডায়েট করে, তো একদমই কোলাজেন যেই সব খাবারগুলোতে গঠন হয়, শরীরে টিকে থাকে, সেই জিনিসগুলো তো কি হেলদি প্রোটিন, তারপরে ভিটামিন সি ছাড়া আবার কোলাজেন টিকে থাকবে না। সে এমন ধরনের ডায়েট করছে যে সে ভিটামিন সি খাওয়া বন্ধ করে দিয়েছে, প্রোটিন খাওয়া বন্ধ করে দিয়েছে, কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দিয়েছে, না খেয়ে থাকে। ওই ব্যক্তির ওজন কমবে, কিন্তু চেহারা, চুল, দাড়ি সব নষ্ট হবে। কারণ কি, সে তো কোলাজেন ধ্বংস করে ফেলছে তার জীবনের বা তার শরীরের। এইটাকে মাথায় রাখতে হবে। অনেকগুলো ব্যাপার আছে। আপনি জাস্ট হুটহাট করে একটা ইন্টারনেটে একটা ডায়েট দেখলেন আর করতে শুরু করলেন, ওইভাবে হবে না। প্রপার সিস্টেমেটিক নিয়মে আমার যতটুকু দরকার ততটুকু নিউট্রিশন আপনার বডিকে দিতেই হবে, নাহলে বডি অন্য কোনো দিক দিয়ে আপনার এটাকে আপনাকে পে ব্যাক করবে। তো প্রপারলি ক্যালোরি কাউন্ট করে আমাদের খাবারগুলো, ক্যালোরি কাউন্ট করে আপনি দেখবেন যে আপনার শরীরের জন্য কত ক্যালোরি দরকার, যেটা আপনাদের অ্যাপও যেটা আমাদের ফিটসমনি অ্যাপে যে ডায়েট ট্র্যাকারটা আছে, ওটা যদি ওই এই অ্যাপটা কিন্তু যারা ভিডিওটা দেখছেন, এটা মনে হয় ক্যামেরা, এই অ্যাপটা কিন্তু ফ্রি। আমি নর্মালি প্রমোশন করি না, এই অ্যাপটা শুধু ফ্রি। এর জন্য আমি বলছি যে চাইলে আপনারা এটা ইনস্টল করতে পারেন, ইনস্টল করে দেখেন ফিচারগুলো আপনার ভালো লাগছে কিনা, না লাগলে আপনারা আনইনস্টল করে দিন, কিন্তু দেখেন হয়তো উপকার পাবেন। এখানে যে ডায়েট অপশন আছে, আমাদের ফিটসমনির ডায়েট অপশন, এখানে আপনাদের বডি ওয়েট এবং হাইট যখন দিবেন, তখন সারাদিন আপনার কত ক্যালোরি দরকার ওটা দেখিয়ে দেবে। এবং ব্রেকফাস্ট বা সেহরি বা ইফতারে আপনি জাস্ট স্ক্যান করার মাধ্যমে জেনে নিতে পারবেন যে আপনার এত ক্যালোরি হচ্ছে দরকার বা ঢুকাচ্ছে না, এত ক্যালোরি রিমেইনিং রয়ে গেছে। তো ওইটা কি হবে, ওটা আপনার জন্য ইজি হলো, তাহলে আমি বুঝে গেলাম। লিখতে হবে না, আপনাকে খাতা কলম লিখতে হলো না। যেমন আমরা কি করি, ডায়েট প্ল্যান বানাতে হলে ট্রেনারদেরকে বসে বানাতে হয়। এখন এটা কাদের জন্য? যাদের ট্রেনার হায়ার করার সামর্থ্য নাই, তারা ওই অ্যাপটা ইউজ করবেন ফ্রি। আর যাদের ট্রেনার হায়ার করার সামর্থ্য আছে, তারা আপনি আর প্রফেশনাল ট্রেনারকে হায়ার করবেন, আরো বেটার রেজাল্ট পাবেন। এটাই তো। এটা হচ্ছে, আবার আমাকে হায়ার করতে হবে না, আমি কাউকে ট্রেনিং দিই না। আমাদের টিমে যারা ট্রেনার আছে তারা দেয়। আমি মূলত কন্টেন্ট ক্রিয়েশনই করি। এই যে বকবক করতে ভালো লাগে। এখানে ভাই আরেকটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে আমাদের যারা টিনেজার আছে, যারা হচ্ছে গ্রো করতেছে, মানে ধরেন যে সাপোজ লেটস সে 10 ইয়ার্স বা 12 ইয়ার্স যারা ছেলে মেয়ে আছে, ওরা হচ্ছে বাবা মাদেরকে দেখে রোজা রাখতে চায়, বাট অনেক গার্ডিয়ান হচ্ছে ওদেরকে ডিমোটিভেট করে যে রোজা রাখতে হবে না, বড় হলে আরো বড় হও, তখন তুমি রোজা রাখবা, বাট ওরা জেদ করে। কিন্তু তাদের ক্ষেত্রে কি রোজা কোনো ইফেক্ট করবে, মানে তাদের গ্রোথের ব্যাপারে? বা এটা তো আসলে আমাদের রাখা উচিত, ইউজ টু হতে হবে, আমাদের রাখতে হবে। বাচ্চা কতটা ক্যাপাবল এটা তার বয়সের উপর ডিপেন্ড করে না। কিছু কিছু বাচ্চা আছে দেখবেন ছোটবেলা থেকে বাবার সাথে জমিতে যায়, দোকানে যায়, অফিসে যায়, সেই বাচ্চাটা যতটা মেন্টালি এবং শারীরিকভাবে ক্যাপাবল, একটা 20 বছরের অকর্মা বাচ্চা যে সারাদিন বাসায় বসে ভিডিও গেমস খেলে, সেই বাচ্চা তার সাথে পারবে না। সে 10 বছর বয়সে তাকে সব দিক দিয়ে প্রত্যেকটা লাইফ স্কিল হারিয়ে দিবে, প্রত্যেকটা দিক দিয়ে। যে বাচ্চাটা 10 বছর বয়স থেকে এক্সারসাইজ শুরু করেছে, সাধারণত 8 বছর বয়স থেকে এক্সারসাইজ শুরু করা যায়। ধরেন 8 বছর বয়সে সে প্রথম ওয়েট লিফটিং শুরু করেছে, সে যদি 2 বছর ওয়েট লিফটিং করে, সেই বাচ্চা তার ওজনের 2 থেকে 3 গুণ বেশি লিফট করতে পারবে। 20 বছর বয়সের একটা মানুষ যে কখনো এক্সারসাইজ করেনি, কখনো কোনো লাইফ স্কিল শিখেনি, কখনো মানুষের সাথে 10টা মানুষের সাথে মেশেনি, কখনো কোনো প্রবলেম সলভ করেনি, সেই বাচ্চাকে আপনি 5 কেজি ডাম্বল চাপতে দিবেন, দেখবেন হাত কাঁপছে। তাহলে বাচ্চা রোজা রাখতে পারবে কি পারবে না, সেটা ডিপেন্ড করছে আপনি তাকে কিভাবে বড় করেছেন। আপনি যদি তাকে ছোটবেলা থেকে বড় পর্যন্ত রাজকুমারের মতো রাখেন, লালন পালন করেন, যে তোমাকে কোনো কাজ করতে হবে না, যেটা রাজারা করতো না। রাজারা কিন্তু তাদের সন্তানদেরকে
পরিশ্রম করা তো বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া তো। আমরা তো মনে করি রাজা বাচ্চারা ভুড়িয়ালা হয়, যত ধরনের ভুড়িয়ালা রাজা বাচ্চা আপনারা দেখেছেন সবাই তাদের রাজ্য বেশি দিন টিকে রাখতে পারেনি, ওই মদে অথবা নারীতে আসক্ত হয়ে তাদের রাজ্য শেষ করে ফেলেছে। দেখবেন প্রত্যেকটা রাজা যারা কর্মক্ষম ছিল, যেমন সুলতান সুলেমান, তার পিক অবস্থাতে তার সাম্রাজ্য সব থেকে বেশি ছিল। আকবরের পরে যারা জেনারেশন আসছে তারা কিন্তু টিকে রাখতে পারেনি, আকবর পর্যন্তই ঠিক ছিল। তার আগেও যারা যতগুলো সাম্রাজ্য আছে, যারা আলেকজান্ডার গ্রাহাম বেল আছে, আরো অনেক ধরনের আছে, যতগুলো সাম্রাজ্য আছে, যে পিক অবস্থায় ছিল তখন তাদের যে রাজা ছিল সে মারাত্মক পরিমাণের পরিশ্রমী ছিল এবং উচ্চভিলাষী ছিল, মানে তার থিঙ্কিং, তার চিন্তা ভাবনা অনেক উঁচু লেভেলের ছিল। এইভাবে হয় রাজা বাচ্চা যতগুলো আপনারা দেখেছেন, বলে না রাজা বাচ্চা তো ভুড়ি তো রাজা বাচ্চাদের ঐতিহ্য না, ভুড়ি হচ্ছে ওই সব নেশারু আর যারা নারীতে মত্ত থাকতো সেই সব রাজা বাচ্চাদের ভুড়ি, যারা রাজ্য হারিয়েছে, যারা বেশি দিন টিকে রাখতে পারেনি। তো আপনার তো রাজ্য নাই, একে তো আপনার রাজ্য নাই, পাশাপাশি আপনি রাজা বাচ্চাদের মতো শরীর নিয়ে বসে আছেন, আপনি তো সবকিছু হারাবেন সোজা হিসাবে। এটা অনেক করা লাগবে। ওইটা বাস এখন পাচ্ছে না, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না, যার জন্য একটা অজুহাত আছে, আচ্ছা আমি তো রাজা বাচ্চার মতো। কিছু কিছু হোটেলের সামনে পরোটা বেলে দেখবেন হাতগুলো খুব সলিড, আমি দেখেছি, কিন্তু ভুঁড়ি অনেক বড়। তো অ্যাক্টিভিটি আপনি যাই করেন, এক জায়গায় দাঁড়িয়ে যতই আপনি অ্যাক্টিভিটি করেন, আপনি যদি মুভ না করেন, বিশেষ করে আমাদের পায়ের অ্যাক্টিভিটি দিয়ে আমাদের ওভারঅল হেলথ ডিপেন্ড করে। একজন লোক ধরেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যতই হাত দিয়ে কাজ করুক, যেমন আমরা গৃহিণীদেরকে দেখি, বিশেষ করে বাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে, এই করছে, মোছামুছি করছে, কোনো লাভ নাই। আপনাকে অবশ্যই আপনার পা ব্যবহার করতে হবে। যে ব্যক্তি তার পা সব থেকে বেশি ব্যবহার করবে সে ব্যক্তি তত বেশি ফিট থাকবে, দ্রুত ফিট হবে। তো এটা কিন্তু ভাই মাথায় রাখতে হবে। এটা দর্শকদের উদ্দেশ্যে বলছিলাম যে এগুলো করা যাবে না, এগুলো সব অজুহাত। ভুঁড়ি কখনো পুরুষত্বের বা ঐতিহ্য হতে পারে না, কারণ যাদের ভিসারাল ফ্যাট বেশি হয়ে যায় তাদের শরীরে আবার এক ধরনের, আমাদের পুরুষের শরীরে কিন্তু টেস্টোস্টেরন হরমোন আপনারা জানেন, এটা হচ্ছে পুরুষের সেক্সুয়াল হরমোন। আবার আমাদের শরীরে অ্যারোমাটেজ নামে একটা এনজাইমও থাকে। এই অ্যারোমাটেজ এনজাইম যখন ফিল করবে যে আপনার ভিসারাল ফ্যাট প্রচুর বাড়ছে পেটের ভিতরে, তখন কনফিউজড হয়ে যায় যে এই লোকটা পুরুষ নাকি মহিলা, কারণ মহিলাদের আবার ফ্যাট বেশি হয়, সাবকিউটেনাস ফ্যাট বেশি হয়। তখন অ্যারোমাটেজ এনজাইম টেস্টোস্টেরনের সাথে বিক্রিয়া ঘটানোর মাধ্যমে ইস্ট্রোজেন হরমোন উৎপন্ন করে। এই কারণে দেখবেন ছোটবেলা থেকে যারা অনেক বেশি আনহেলদি লাইফস্টাইল লিড করে, বাচ্চারা, যেহেতু বাচ্চাদের প্রসঙ্গ আসলো, তাদের দেখবেন গাইনো হয়ে গেছে ছোটবেলা থেকে। রিজনটা কি? তার ব্রেন ডিটেক্ট করতে পারছে না যে সে ছেলে না মেয়ে, কারণ তার টেস্টোস্টেরন উৎপন্নই হচ্ছে না, তার ইস্ট্রোজেন উৎপন্ন হচ্ছে। আর ইস্ট্রোজেনের হরমোন হচ্ছে আপনার স্তন বিল্ড হবে, আরো অনেক যেগুলো মেইলি বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো বিল্ড হবে। এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের বৈশিষ্ট্য। তো পুরুষ যারা আছে, যারা মনে করেন অনেক বড় ভুঁড়ি থাকা মনে হয় আভিজাত্যের প্রতীক, আসলে না, এটা দুর্বলতার প্রতীক। আপনার টেস্টোস্টেরন কমছে, ইস্ট্রোজেন বাড়ছে, এটাকে খুব দ্রুত ঠিক করতে হবে। তো ওই বাচ্চাটা, যে বাচ্চাটা ধরেন যে বাবা মা তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছে হেলদি খাবার খাওয়া, পরিশ্রম করা, এই বাচ্চাটা কোনো অবস্থাতেই দুর্বল হবে না। যে বাচ্চাটা ধরেন যে শুধু সারাদিন প্রসেস ফুড খায় না, সে শাকসবজি খায়, ভাত মাছ ডিম দুধ সবই খায়, প্রসেস ফুড যতটুকু দরকার বাচ্চাটা তো খাবে, ততটুকুই খায়, সেই বাচ্চাটা রোজা রাখার ফলে কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, যে বাচ্চাটা অলরেডি অসুস্থ, অনেক রোগাক্রান্ত, সেই বাচ্চার ক্ষেত্রে রোজা রাখাটা অনেকটা তার লাইফ অনেক সময় মারাত্মক ক্ষতিকর হতে পারে। অথবা যে বাচ্চাটা মেডিসিন খাওয়া লাগে, অথবা যে বাচ্চাটা ধরেন যে ADHD তে আক্রান্ত, আপনি জানেন, এই বাচ্চাকেও রোজা রাখানো যাবে না, এটা ধাপে ধাপে আনতে হবে এখানে, নাহলে সে আরো বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, আরো বেশি বিরক্ত করবে। আবার যে বাচ্চাটা সকাল থেকে রাত পর্যন্ত খালি প্রসেস ফুড খায়, নর্মাল খাবার খায় না, সেই বাচ্চাটাও যদি রোজা থাকে তার ক্ষতি হবে। ইনফ্যাক্ট সেই বাচ্চাটা রোজা থাকুক বা না থাকুক, সে বাচ্চার ক্ষতি হবে। যেটা করতে হবে, সে যদি আপনি দেখে ফেলেন যে আপনার বাচ্চা হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে, আর পাশাপাশি প্রসেস ফুড ছাড়া আর অন্য কোনো খাবার খায় না, ওই বাচ্চাকে কোনো একটা স্পোর্টসে দিয়ে দেন। স্পোর্টসে দিয়ে দিলে তার পরিশ্রম করার অভ্যাস বাড়বে, সে তার আশেপাশে যারা সহকর্মী আছে বা সহ খেলোয়াড় যারা আছে তাদেরকে দেখবে যে তারা কলা খাচ্ছে, ডিম খাচ্ছে, দুধ খাচ্ছে। কোচদের প্রতি অনুরোধ থাকবে যে ম্যাচ শেষে বিরিয়ানি, পুরি, সিঙ্গারা এগুলো খাবে না। আমাদের দেশে, উপমহাদেশে বেশি সমস্যা হচ্ছে যে ক্রিকেট যেগুলো ক্লাব, নর্মাল যেগুলো ক্লাব না, সাধারণ, ওখানে দেখা যায় যে কোচই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরি সিঙ্গারা খায় আর বাচ্চাদেরকেও খাওয়ায়। এটা করা যাবে না। খেলা শেষে সবসময় আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলো খেতে হয়। খেলার শুরুতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, খেলার শেষে প্রোটিন খেতে হয়, প্রোটিন সমৃদ্ধ খাওয়ার, অর্থাৎ দুধ অথবা ডিম, সিদ্ধ ডিম খেলে আরও ভালো। তখন ওই বাচ্চাটা যখন ওই ক্লাবে যাবে, একটা যদি ভালো ক্লাবে যায়, তাকে খেলোয়াড় হতে হবে না, সে কী হবে, প্রসেস ফুড থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে এবং সে হেলথের দিকে ঝুঁকতে শুরু করবে। সেই বাচ্চাটাকে যদি আপনি এটা না করেন, তাহলে ওই বাচ্চাটা কী হবে জানেন? ও বাচ্চাটা 30 বছর বয়সে ডায়াবেটিস নিয়ে, এক হাতে সার্টিফিকেট নিয়ে বের হবে ইউনিভার্সিটি থেকে, আরেক হাতে ডায়াবেটিসের একটা প্রেসক্রিপশন নিয়ে বের হবে, অথবা হার্টের একটা রোগ নিয়ে বের হবে। আর ওই মেয়েটা, বাচ্চাটা যদি মেয়ে হয়, তাহলে 100% শিওর থাকেন তার PCOS হবে। কারণ একে তো সে প্রসেস ফুড খাচ্ছে ছোটোবেলা থেকেই, পাশাপাশি সে কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে না। তো
স্বাভাবিকভাবেই সে যখন ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হবে তখন তার এক হাতে সার্টিফিকেট আর এক হাতে প্রেসক্রিপশন থাকবেই। তা আপনি যদি চান যে আমার বাচ্চাকে ভাই আমি এটা চাই না, আমার বাচ্চা সুস্থ থাকুক, আমার বাচ্চা ক্যারিয়ারে অনেক বেশি ট্যালেন্টেড, সে ক্যারিয়ারে অনেক ভালো কিছু একটা অ্যাচিভ করেছে কিন্তু এর হেল্প নাই, এরকম বাচ্চা আমি চাই না। আমি চাই আমার সন্তান যেন সুস্থও থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে তাদেরকে এইভাবে ট্রেন করব। ট্রেন মানে কি পজিটিভ প্যারেন্টিং করব, যেটা তাদেরকে রোজা রাখলেও তাদের কোনো সমস্যা দ্যাটস মিন যে যার বাচ্চা রোজা রাখতে যাচ্ছে সে রোজা রাখুক, মানে ইউজ টু হোক। হ্যাঁ, ইউজ টু হোক, কোনো সমস্যা নেই। আর উল্টা আরো ভালো, এটা তার হেলথের জন্য আরো অনেক যেটা আমরা শুরুতে আলোচনা করেছিলাম অটোফেজি, সেটা সে বাচ্চাটা শুরু থেকে অভ্যস্ত হয়ে গেল। এবং চেষ্টা করবেন সাধারণ মানুষ যে শুধু রমজান মাসে 30টা রোজা না, প্রতি সপ্তাহে যদি একটা করে রোজা রাখতে পারি আমি। হ্যাঁ, যারা একদমই সুস্থ আছেন, যেমন আমার কিন্তু প্রতি সপ্তাহে একটা করে রোজা হয় না, কারণ আমি একদমই প্রপারলি সুস্থ। হয়তোবা আর কিছু 10 বছর পর আমি এটা শুরু করবো। যাদের বয়স 40, 45, 50 হয়ে গেছে তারা যদি প্রতি সপ্তাহে একটা করে রোজা রাখে, অল্প বয়সে আমি যদি রাখতে পারতাম আমারও আরো বেনিফিট হতো, আরো উপকারে আমি পেতাম। কিন্তু আমি ওটা ছাড়াই আমি ভালো আছি। আমি যেহেতু সারা সপ্তাহ ধরে ভালো খাবারই খাই, এই কারণে আমার ওটা দরকার হয় না। কিন্তু কেউ যদি মনে করে প্রতি সপ্তাহে আমি একটা করে নফল রোজা রাখবো, বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন প্রতি সপ্তাহে যদি আমি একটা করে উপবাস করব বা উপোস করব, সেটা আপনার বডিতে অনেক ধরনের বেনিফিট নিয়ে আসবে। আপনি যে উল্টাপাল্টা খাবার খেয়ে আপনার সেলগুলোকে দুর্বল করছেন সেগুলো আরো স্ট্রং হয়ে যাবে। আমি সিম্পলি বলে দিই যে বহু মানুষ দেখবেন পুরা রমজান মাসে রোজা রেখেছে 30টাই, তারপরেও তার ঈদ শেষে দেখা গেছে 3 থেকে 4 কেজি 5 কেজি ওজন বেড়ে গেছে। এই রিজনটা কি জানেন? সে ক্যালোরি কাউন্টটা বোঝে না। সে মনে করেছে যে আমি তো 16 ঘন্টা না খেয়ে আছি, বাকি যে 7 ঘন্টা বা 8 ঘন্টা আমি খাবার খাওয়ার টাইম পেলাম, যা ইচ্ছে তাই খাবো। ওই যা ইচ্ছে তাই খেয়েছে, ক্যালোরি কাউন্ট করেনি। কি হয় যে রমজান মাসে নর্মাল টাইমের আমি কথাই বলি, সকালবেলা আমরা 500 ক্যালোরি নাস্তা করি অন অ্যাভারেজ। তারপরে দুপুরে 12টার সময় আমরা টুকটাক কিছু খাবার খাই, সেখানে হয়তো বা আরও 500 ক্যালোরি খাই না, 300 ক্যালোরি খাবার খাই। কত গেল? 800 ক্যালোরি। দুপুরের লাঞ্চে হয়তো আমরা 800 ক্যালোরি খাবার খাই, কত গেল? 1500 থেকে 1600। সন্ধ্যার সময় আমরা ধরেন যে আরও 300-400 ক্যালোরির খাবার খাই, কত হলো? 2000 ক্যালোরি। এবং রাতে ধরেন আমরা 1000 ক্যালোরির খাবার খাই। ছেলে মানুষ হলে, মানে যারা একটু মানে খুব খেতে পছন্দ করে, 3000 ক্যালোরির খাবার আপনি সারাদিনে খান। মেয়ে মানুষরা যাদের ওজন কম, যাদের হাইট ছোট, সাইজে ছোট, তারা হয়তো বা 2000 ক্যালোরির খাবার খান। এবার দেখেন রমজান মাসে আমরা কি করি, সেহরিতে আসি। সেহরিতে আমরা এত ওভারলোড করে খাবার খাই যে সেহরিতে আমরা 1000 থেকে 1500 ক্যালোরির খাবার খেয়ে ফেলি। ধরেন 1500 ক্যালোরির খাবার খাই মানুষ, একটা মানুষ অন এভারেজ 1500 ক্যালোরি শুধু সেহরিতেই খায়। সকালবেলা রমজানে সকালবেলা তো নাস্তার কোনো ঝামেলা নাই, দুপুরবেলা খাবার খাওয়ার নাই, সমস্যা নাই। ইফতার আমরা কি করছি, একটা জিলাপিতে 300 ক্যালোরি থাকে। কোনো জিলাপির সাইজের উপরে ডিপেন্ড করে 500 ক্যালোরি 600 ক্যালোরি হয়ে যায়। মুড়ি আছে, বেগুনি আছে, পেঁয়াজি আছে, প্রত্যেকটাতে যদি আপনি 300-400 ক্যালোরি অ্যাড করেন, 2000 ক্যালোরি থেকে 3000 ক্যালোরি জাস্ট ইফতারে খায়, জাস্ট ইফতারিতে খাই আমরা। তো যে ব্যক্তিটা সারাদিন যাবত 3000 ক্যালোরি খাচ্ছিল, সে রমজান মাসে এসে শুধু ইফতারিতে 3000 ক্যালোরি খায়, তারপরে আবার ডিনার করছে আরো 1000 ক্যালোরি। অর্থাৎ রমজান মাসে একটা ব্যক্তি 5000 ক্যালোরি পর্যন্ত পৌঁছে যায়, যেটা কিন্তু নর্মাল টাইমে হয় না। না হলো 4000 ক্যালোরি খাবার খায় রমজান মাসে, যেটা কিন্তু নর্মাল টাইমে হয় না। যার কারণ তো তার রমজান শেষে হাত পা শুকিয়ে যাচ্ছে এবং পেট ভরে যাচ্ছে। হাত পা কেন শুকাচ্ছে? যে প্রোটিন দেয়নি। প্রোটিন না দিলে তো হাত পা শুকাবে। দেখবেন অনেক মানুষ আছে রমজান মাস শেষ হতে হতে দেখবে যে হাত পা শুকিয়ে গেছে, আপনার হচ্ছে চেহারা খারাপ হয়ে গেছে, কিন্তু পেট বড় হয়ে গেছে। রিজনটা কি হচ্ছে? কোলাজেনকে সে ধ্বংস করে ফেলেছে। তার শরীর চর্বি গেন করেছে, সে মনে করছে যে আমি তো খুব নাদুস হচ্ছি না, কিন্তু চেহারা খারাপ হয়ে যাচ্ছে। রিজনটা কি? সে কোলাজেনকে ধ্বংস করে ফেলছে। একটা পাতলা থেকে পাতলা মানুষ যদি ঠিকঠাক মতো রোজা রাখে, যদি নিয়মটা বোঝে যে কোন খাবার শরীরের জন্য উপকারী, কোন খাবার শরীরের জন্য অপকারী, কোন খাবার আমার কোলাজেন ধ্বংস হতে পারে, কোনটাতে না হতে পারে, তাহলে ওই ব্যক্তিটা কোনো দিনও আপনার দেখতে খারাপ হবে না রোজা রাখার ফলে। রোজা রাখার ফলে বা সিএম পালনের ফলে কেউ দেখতে খারাপ হয় না, উল্টাপাল্টা খাবার খাওয়ার কারণে দেখতে খারাপ হয়। ওই যে কোলাজেন তৈরি হয় কি দিয়ে? অ্যামিনো অ্যাসিড দিয়ে। প্রোটিন যদি পর্যাপ্ত পরিমাণে না খান তাহলে তো অ্যামিনো অ্যাসিড ধ্বংস হবে। কারণ অনেকে বলতে পারে যে ভাই প্রোটিনের প্রমোশন করছেন। আমি কোনো সাপ্লিমেন্টের কথা বলছি না এখানে। আপনি বাজার থেকে যে মাছ, মাংস, ডিম, দুধ কিনে নিয়ে আসবেন, ওই দোকানদার আমাকে 1 টাকাও দিবে না। আর আমার জীবনে কোনোদিন আপনার কোনো ভিডিওতে দেখেনি যে আমি বলেছি এই প্রোডাক্টটা কিনে খান, ওইটা করে। যেটা আসলে দরকার, যদি সন্দেহ থাকে কোনো কথায়, আমার কোনো কথায় সার্চ করেন, আপনার কাছে তো এখন অপশন আছে। ওষুধ খাওয়াই লাগবে না, আপনার কোনো অর্গানিক পণ্য লাগবে না, কোনো ওষুধ খাওয়া লাগবে না, আপনি এমনি দেখতে সুন্দর থাকবেন যদি জাস্ট সিম্পলি কয়েকটা লাইফস্টাইলে মডিফিকেশন করেন। ভালো প্রোডাক্ট অবশ্যই আছে, কিন্তু সেই প্রোডাক্টটা আপনার কখন দরকার হবে? যখন আপনি ওই প্রোডাক্টের ল্যাকিংস আপনার শরীরে হয়েছে, তখন আপনার শরীরে কোলাজেনের ল্যাকিংস হয়ে গেছে তখন। কিন্তু আমার উদ্দেশ্য কি, আগে আপনাকে বোঝানো এটা না যে আপনার শরীরে কোলাজেন ধ্বংস হয় কি করে, সেটা আগে বন্ধ করেন। আমি আপনাকে বুঝালামই না আপনার শরীরে কি কি কারণে কোলাজেন ধ্বংস হয়, আর আমি আপনাকে বললাম আপনার কোলাজেন তো কম, আপনি এটা খান, আপনার চেহারা সুন্দর হয়ে যাবে। এটা দুর্নীতি। এই প্রোডাক্টটা যদি ভালো হয়, এই কাজ করাটাও দুর্নীতি। এটা অধিকাংশ সাপ্লিমেন্ট সেলার, অধিকাংশ প্রোডাক্ট সেলার, তারপরে হচ্ছে যারা সেল করছে, বিশেষ করে অর্গানিক ফুড যারা সেল করছে, তারা সবাই এই দুর্নীতিটা করছে।
তারা কেউ বলছে না যে আপনার লাইফস্টাইলের প্রবলেম, এটার কারণে আপনার এই প্রোডাক্টটা দরকার হচ্ছে। আপনি আগে বলেন যে আপনার এই কারণে কোলাজেন ধ্বংস হয়েছে, এটা ঠিক করেন, পাশাপাশি এই সাপ্লিমেন্টটা খান, তাহলে আপনার শরীরের ম্যাক্সিমাম রেজাল্টটা পাবেন। সেক্ষেত্রে ঠিক আছে, ওটা তো আপনি বলছেন না। যারা এই প্রোডাক্ট সেল করছে, আমি কিন্তু আপনারা অনেকে হেট করতে পারেন, আমাকে অনেকে কমেন্ট করেন, অনেকে টার্গেট করেন যে আমি প্রোডাক্টের বিরুদ্ধে বলছি, প্রোডাক্ট তো পজিটিভ। আমি জানি এটা আপনার ব্যবসাতে হ্যাম্পার করতে পারে, কিন্তু আপনি পজিটিভ জিনিসটাও বোঝান মানুষকে যে কেন এই প্রোডাক্টটা আপনার দরকার, কোন স্টেজে যে কোলাজেন একটা মানুষের 30, 40, 50 বছর বয়স পর্যন্ত ইনট্যাক্ট থাকে। 40-50-এর পর কোলাজেন ধ্বংস হয়, অর্থাৎ 60-70 বছর বয়সে মানুষের কোলাজেন সাপ্লিমেন্টের দরকার হয়। 30 বছর 25 বছর বয়সে যার চেহারা দেখতে খারাপ হয়ে যাচ্ছে, ওই কোলাজেন খেলে কোনো ঠিক হবে না। কোলাজেন তো উৎপন্ন হয় শরীরে ঘুমের অবস্থায়। তো আপনি তো যদি না ঘুমান, রাত জাগেন, তাহলে আপনি কোলাজেন কি করে আপনার উৎপন্ন হবে? ঠিক হবে? তো এগুলো তো বুঝতে হবে না, এগুলো অনেকগুলো ব্যাপার আছে, এগুলো বোঝে আপনি মানুষকে বোঝান, তাহলে আশা করি যে সবাই উপকৃত হবে এবং আপনার প্রোডাক্ট যেটা সেটাও সেল হবে আরো বেশি। অনেকেই মনে করে যে রোজা রেখে কি আমি এক্সারসাইজ করবো কিনা, আমি যে নর্মালি যে এক্সারসাইজ করতাম, স্ট্রেংথ ট্রেনিং করতাম বা পাওয়ার লিফটিং করতাম, সেটা কি আমরা রোজা রেখে করব নাকি ইফতার করে রাতে করব? আচ্ছা, এখানে আমি প্রথমে উদ্দেশ্যটা ক্লিয়ার করে দিই। যদি আপনি একজন খেলোয়াড় হন, বডি বিল্ডিং বাদ দিয়ে অন্য কোনো খেলোয়াড় হন, সেক্ষেত্রে আপনি সেম মুভমেন্টই করতে পারবেন, কোনো সমস্যা নাই। যে ব্যক্তিটা চাচ্ছে আমি মাসেল বাড়াবো বা পাওয়ার বাড়াবো, আরও বেশি পাওয়ার বাড়াবো, স্ট্রেংথ বাড়াবো, সেই ব্যক্তিটার ক্ষেত্রে মেনটেন করাটা বা রিকভারি ফেজে রমজান মাসে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা মানুষ যদি সারা বছর ধরে জাস্ট বেশি বেশি ওয়েট লিফট করতে শুরু করে, তাহলে তার মাসেলের ওই ইলাস্টিসিটি নষ্ট হয়ে আর গ্রো হতে চায় না। মাঝে মধ্যে রিকভারি ফেজে যেয়ে আমাদেরকে ডিলোড ফেজে যেতে হয়, অর্থাৎ আমরা যেই ওয়েটটা নিয়ে এক্সারসাইজ করি তার থেকে কম ওয়েট নিয়ে এক্সারসাইজ করতে হয়। এটাতে যেটা হয় যে বডি আবার রিকভার হতে শুরু করে। রমজান মাসটা হচ্ছে এই পিরিয়ডটার জন্য খুব ভালো একটা পিরিয়ড, এই সুবিধাটার জন্য। রমজান মাসে কেন আপনার স্ট্রেংথ বিল্ড হবে না, কেন আপনার মাসেল বিল্ড হবে না, আমি বলি মাসেল গ্রো হবে না। যারা অলরেডি এক্সারসাইজ করছে, মাসেল তৈরি করে ফেলেছে বা একটা ফেজে আছে, অলরেডি 1-1.5 বছর হয়ে গেছে এক্সারসাইজ করা, তাদের নতুন মাসেল তৈরি হবে না রমজান মাসে। এটা ইম্পসিবল। যদি আপনি মনে করেন যে আমি ন্যাচারালি রমজান মাসে মাসল বাড়াই ফেলবো, হবে না ভাই, জাস্ট ফ্যাট বাড়বে। কারণ কি, ক্যাটাবলিক স্টেট রমজান মাসে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। নর্মাল টাইমে ক্যাটাবলিক স্টেট কতটুকু অ্যাক্টিভ থাকে? রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত, যতক্ষণ আমরা নাস্তা না করছি ততক্ষণ অ্যাক্টিভ থাকে 7-8 ঘন্টা। রমজান মাসে অ্যাক্টিভ থাকে 16 ঘন্টা। এই 16 ঘন্টায় আপনার প্রচুর মাসল লস হবে। এখন রমজান মাসে আমরা যেটা করতে পারি, মাসলকে আমরা লস হতে দিব না, প্রিজার্ভ রাখবো, মেনটেন রাখবো। রমজান মাসে উদ্দেশ্যই থাকতে হবে আমার মাসেল বা স্ট্রেংথ আমরা মেনটেন রাখবো, আমার বাড়ানোর দরকার নাই, যেন কমে না যায়। কি করবো এখানে, যে আমি নর্মালি যেটা লিফট করতাম, যে কোনো ব্যায়ামে ডেডলিফট আমি 100 কেজিতে করতাম, আমি ওটাকে কমিয়ে নিয়ে 70-70% চলে আসি, 60% চলে আসি, রিপিটেশন বাড়াই। এই রমজান মাসে যদি আপনি এইভাবে করেন না, মানে ডিলোড ফেজে থাকেন না, তাহলে রমজান শেষে যখন ঈদের পর আপনি আবার লোড বাড়ানো শুরু করবেন, তখন দেখবেন আপনার বডি দ্রুত হারে গেইন করছে। আর আপনি যদি মনে করেন সারা দিন আপনি রোজা থাকবেন, রোজা থেকে যে আপনি এদিকে মাসল বানানোর চেষ্টা করছেন, আপনার বিন্দু পরিমাণ মাসল বাড়বে না, উল্টা আরো ইনজুরি হওয়ার চান্সেস বাড়বে। সো যারা যা রমজানের শেষে ঈদের জন্য মাসল বাড়ানোর জন্য না, যার অলরেডি মাসল আছে, সে কিন্তু মাসলগুলোকে প্রিজার্ভ রাখতে পারবে। মানে আমরা ব্যায়াম করলে কি হয়, একটু পাম্প হয়, আবার কিছুক্ষণ পর অনেকে যে নতুন পাঞ্জাবি পরবে, টাইট হবে অনেক। না, ওটা তো হবে যার অলরেডি মাসল আছে, সে পারবে। কিন্তু যার মাসল নাই, সে যদি প্রথম এক্সারসাইজ শুরু করছে রমজান মাসে, ও দেখবেন অজ্ঞান হয়ে পড়ে আছে, সেন্সলেস হয়ে পড়ে আছে, অথবা ইনজুরি নিয়ে পড়ে আছে। রমজান মাসে ব্যায়াম তো এত সহজ না ভাই যে আমি ঈদের জন্য বডি বানাবো আর হয়ে গেল। যে ব্যক্তিটার বডি আগে থেকে আছে, সে যদি ঈদের 7-8 দিন আগে থেকে একটু মুভমেন্ট বাড়ায় দেয়, তাহলে তার মাসলগুলো পাম্প করবে। কিন্তু যার মাসলই নাই, তো টাইম লাগবে না। আর রমজান মাসে হবে না তো রোজা থেকে মাসল, আপনার নতুন মাসল হবে না, সামান্য পরিমাণে কিছুটা হবে, কিন্তু খুব একটা বেশি ইফেক্টিভ হবে না। তো যে ব্যক্তিটা এক্সারসাইজ শুরু করেনি, ভাবছে রমজান মাসে শুরু করবো, সে মডারেট এক্সারসাইজ করবে। ফ্রি হ্যান্ড, অনেক সময় ফ্রি হ্যান্ড এক্সারসাইজও অনেক বেশি লোড পড়ে বডিতে, কারণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজে তো আপনাকে ঝুলে ঝুলে চিনাবে উঠতে হবে। সে করবে মাইল্ড এক্সারসাইজ, অর্থাৎ সে মেশিনে চেস্ট ফ্লাই করতে পারে অল্প ওয়েট দিয়ে, হালকা হালকা ডাম্বল এক্সারসাইজ করতে পারে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজও কিন্তু এক ধরনের ওয়েট লিফটিং। আপনি মনে করতে পারেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মনে হালকা ব্যায়াম, না, লিফট করতেছেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজেও কিন্তু ইনজুরি হয় প্রচুর পরিমাণে। রিজনটা কি, তার ক্যাপাসিটি নাই, তাকে প্রথম দিনই পুশ আপ দিয়ে দিয়েছি, ইনজুরি হবে না? অবশ্যই হবে। তার ক্যাপাসিটি নাই, তাকে প্রথম দিনই আমি ডিপস দিয়ে দিয়েছি, পুল আপস দিয়ে দিয়েছি, শোল্ডার ইনজুরি হবে। কি করতে হবে, যার ক্যাপাসিটি নাই, সে প্রথম দিন যে ল্যাট পুল ডাউন ইউজ করবে। সেটাই, মানে ধরেন আপনি প্রথম রমজান মাসে এক্সারসাইজ শুরু করেছেন, আপনি যে ল্যাট পুল ডাউন ইউজ করবেন, ভুল করে আপনার চিনাপে ঝোলা যাবে না। যদি আপনার ওজন একটু বেশি হয়, কে চিনাপে যেতে পারবে? যার ওজন খুব পাতলা খিটখিটে, যার শক্তি আছে ওঠার, সে যাবে। আস্তে আস্তে এটা বাড়াতে হবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজও এক ধরনের ওয়েট লিফটিং, এই কারণে তো এটাকে বডি ওয়েট এক্সারসাইজ বলা হয়। আমি যখন পুশ আপ করছি, আমার বডির অর্ধেক ওজনকে আমি প্রেস করছি। আমি যখন স্কোয়াট করছি, আমি আমার বডির অর্ধেক ওজনকে আমি উত্তোলন করছি। তো এইভাবে বুঝতে হবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যে আপনার প্রচুর বেনিফিশিয়াল তা না। মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজে বেনিফিট আছে, সঠিক নিয়মে এবং সঠিক সময়ে করতে হবে। জাস্ট শুরু করে দিলাম আর হবে না।
তো রমজান মাসে আমরা মাইল্ড এক্সারসাইজ করব, আপনার হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, হালকা পাতলা যেটা আমরা পারবো কেপাবল, অথবা হালকা লাইট ডাম্বল ইউজ করতে পারি, এবং মেশিনে এক্সারসাইজ করতে পারি। আর মেশিন যারা বিগিনার একদম, যারা অলরেডি করছেন অনেকদিন আগে থেকেই, তারা জাস্ট ডিলোড ফেজে যাবে, যেটা করতেন তার থেকে কম করবে, জাস্ট বডিটা মেইনটেইন করার জন্য, মাসল ব্রেকডাউন না। যারা প্রো লেভেলের হরমোন নাই, তারা আবার আমার ভিডিও দেখে বলবে ভাই আমি তো রমজান মাসে মাসল বানিয়েছি। ভাই আপনি হরমোন নিয়েছেন, হরমোন নিলে ক্যাটাবলিক স্টেট আর কাজ করে না। হরমোন নেওয়া মাত্র একটা মানুষের বডি 24 ঘন্টার জন্য অ্যানাবলিক স্টেটে চলে যায়। যখন যারা হরমোন এক্সট্রা করে মেডিসিন পুশ করে, ওদের ব্যাপার আলাদা। যে ব্যক্তি ন্যাচারাল থাকে তার বডিতে ক্যাটাবলিজম হবেই, এটা ঘটতে বাধ্য। সো এটা হচ্ছে এখন আমরা কি এক্সারসাইজটা কি রোজা অবস্থায় করব? বডি ডিহাইড্রেট থাকে, রোজা রাখা অবস্থায় যেটা করবেন, মানে ইফতারের আগে যেটা করবেন সেটা হচ্ছে মাইল্ড এক্সারসাইজ, অর্থাৎ হাঁটা, দৌড়ানো যাবে না, এবং লাইট ওয়েট এক্সারসাইজ। যারা সময় পান না, বলেন যে ভাই আমি তো ইফতারের পর সময় পাই না, তারাবি নামাজ থাকে, আর অনেক কাজ থাকে, তারা ইফতারের আগে এই কাজগুলো করবেন। যারা হচ্ছে আর যেটা এটা আবার ব্যক্তিভেদে ডিপেন্ড করে, কিন্তু ধরেন যে ব্যক্তির অভ্যাস আছে ওয়েট ট্রেনিং করে, সেই ইফতারের আগেও করতে পারে, ওই যে ডিলোড ফেজে থাকবেন। এটা কিন্তু সময়ের উপর ডিপেন্ড করে না। কেউ যদি আমাকে বলেন ভাই কোন টাইমে করলে বেস্ট রেজাল্ট পাবো, তাহলে হবে তারাবি নামাজের পর। কেউ যদি বলেন ভাই কোন টাইমে করলে আমি মেনটেন করতে পারবো, তাহলে সবগুলা টাইম যথেষ্ট, যে কোনো টাইম। সব থেকে ভালো হচ্ছে ইফতারের আগ মুহূর্তে এক্সারসাইজ করে নিয়ে কিছুক্ষণ পরে আপনার ইফতার আছে, সমস্যা নাই। ইফতারের পরও করতে পারেন, 1 ঘন্টা পরই করতে পারেন। ভরা পেটে আবার করা যাবে না, পাকস্থলীতে কিডনিতে অনেক বেশি প্রেশার পড়বে। এবং আপনার হচ্ছে তারাবির নামাজের পর সব থেকে বেশি এনার্জি এই কারণেই থাকে যে ইফতার থেকে আমরা যে খাবারগুলো খেলাম, সেই গ্লুকোজগুলো বডিতে গেল, সেগুলো আমাদেরকে তখন এনার্জিটা দেয় তারাবির নামাজের পর। তো তারাবির নামাজের পরটা আমি বেশি প্রিফার করি, মানে আমি নিজে প্রিফার করি তারাবির নামাজের পর। এই সময় আমি হেভি লিফটিংও করি অনেক সময়, এমন না যে আমি ধরেন যে হ্যাঁ 100%-এর উপরে যায় না, 90% পর্যন্ত যায়। আমি যেটা পারি তার 90% করতাম, তার চেয়ে হয়তো 90% তার কাছাকাছি যায়, এটা ইফতারের পর, এই তারাবির নামাজের পর আপনি পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি ইফতারের আগেটা করবো, না, ইনজুরি হবে। আপনি হয়তো 1 দিন 2 দিন পার পেয়ে গেলেন, বেঁচে গেলেন, কিন্তু তৃতীয় দিন চতুর্থ দিন যে দেখা যাবে যে আপনার এমন একটা ইনজুরি হলো যে আপনার ব্যায়ামই আর করতে পারছেন না। ওই সময়টাতে বডিও ডিহাইড্রেট থাকে। সো বেসিক্যালি যা আমাদের দরকার এজ এ কমন ম্যান হিসেবে, যারা আমরা রোজা রাখি, রোজার মাসে যেরকম ডায়েট হওয়া দরকার সবার জন্য, আশা করি দর্শক যারা আমাদের শো ফলো করেন, দেখেন, তার সবার জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আপনারা ডায়েট প্ল্যান ফলো করবেন, কী ধরনের এক্সারসাইজ করবেন, কিভাবে আপনারা হেলদিভাবে এই একটা মাস সিয়াম সাধনা করতে পারবেন। থ্যাংক ইউ তাজ ভাই, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও যে আজকে আপনি হোস্ট করেছেন। আজকের জন্য এতটুকুই যথেষ্ট আশা করি, কারণ এটা একটা মানুষ সুস্থভাবে 30টা রোজা পালন করার জন্য এবং রোজা পরবর্তী সময়ে সুস্থ থাকার জন্য কোন কোন ফুড আইটেম এবং হ্যাবিট থাকা উচিত, যেটা আমরা রমজান মাসে শিখতে পারি। আশা করি এটা থেকে অনেকে ধারণা পেয়েছেন এবং আশা করি এটা থেকে অনেক উপকৃত হবেন। এই ভিডিওটা প্রফেশনাল কোনো অ্যাথলেট বা বডি বিল্ডারের জন্য না, প্রফেশনাল কোনো ফুটবলার ক্রিকেটারের জন্য না, এই ভিডিওটা সাধারণ মানুষের জন্য। প্রফেশনাল অ্যাথলেটরা সবাই নিজের আলাদা আলাদা নিউট্রিশনিস্ট এবং ফিটনেস ট্রেনার হায়ার করে নেন, তারা তো তাদের কাছে সাজেশন পানি। যারা স্টেট লেভেলে আছেন বা একদম কেবল খেলোয়াড় হিসেবে আছেন বা কেবল জিম শুরু করেছেন, এক্সারসাইজ শুরু করেছেন, বা জাস্ট সুস্থ থাকতে চান, সাধারণ মানুষ, তাদের উদ্দেশ্যে আমি কন্টেন্টটা তৈরি করেছি বা আজকে আমরা কথাটা বলছি। তো আমাদের ভীষণ একটাই, মানুষ যেন একটা হেলদি লাইফস্টাইল ফলো করে সবাই যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে। সো সবাইকে আবারও রমজানের মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের এপিসোড এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ সো মাচ। আমি যে এই যে যেমন জামাটা পরলাম আজকে এই শোটা করার জন্য আমরা পাঞ্জাবি কিনেছি, না করে বলছি। যাই হোক, পাঞ্জাবি নিয়ে আসতে আমি পারিনি, কারণ আমি একটু দূর থেকে আসছিলাম, তার কারণে আমাকে পাঞ্জাবি কেনা লেগেছে। তো এই পাঞ্জাবি আমি জানি না মানুষ কেমন দাম এক্সপেক্ট করবে, আমি দামও বলছি না, এক একজন এক এক রকম দাম এক্সপেক্ট করবে। বাট থিং ইজ ফিটিং হয়ে গেছে, রিজনটা হচ্ছে ফিটনেস আছে তাই। এখন এই ফিটনেসটা থাকার কারণে মানুষ মনে করতে পারে যে পাঞ্জাবিটা মনে অনেক দামি হবে, আসলে না। আমি এমন জামা কাপড় আছে, আমার জিনিস আছে যেগুলো খুবই কম দাম, মানুষ শুনলে অবাক হবে, কিন্তু অনেকে অনেক এক্সপেন্সিভ মনে করে। আমি রিসেন্টলি একটা ওই যে ডিফেন্ডার গাড়ি থেকে নামছিলাম, অনেকে ওটাকে মার্সিডিজের জিও ওয়াগন মনে করেছে, না, এটা জানি না, হয়তো ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে খুব বেশি, যদি যেটাও আমি চাচ্ছিলাম না যে খুব দ্রুত বাড়ুক। তো যখন আপনি একটা পজিটিভ ব্র্যান্ড তৈরি করবেন, নিজের পার্সোনালিটি বিল্ড করবেন, তখন আপনি যাই পড়েন, যেখানেই চলেন, মানুষ ওটাকে দামি মনে করবে আস্তে আস্তে। তো আমি পার্সোনালি এটা বিশেষ করি যে আমি একটু দ্রুত সফল হয়ে গেছি, আরও 2 বছর পর হলে ভালো হতো, কারণ এত দ্রুত সফল হওয়ার কারণে, মানে সোশ্যাল মিডিয়াতে এত দ্রুত সফল হওয়ার কারণে যেটা হয় যে অনেক আছে না যে আরও গুছিয়ে কথা বলতে পারতাম, আজ থেকে 2 বছর আগে আমি যেভাবে কথা বলতাম
এখন তার থেকে বেটার ওয়েতে বলছি, আজ থেকে 2 বছর পর আরো সুন্দর পলিশ ওয়েতে কথা বলবো। তো এত দ্রুত লাইমলাইট পাওয়ার কারণে কি হচ্ছে যে আমি হয়তো বা আরো পলিশড ওয়েতে কথা বলতে পারতাম, সেগুলো মানুষ আমাকে আগে কভার করে ফেলছে, বিভিন্ন মিডিয়া বলেন বা বিভিন্ন জায়গায় কভার করছে। যেটা কি হচ্ছে, যেটাতে আমি আরো হয়তো বা বেশি ইনফরমেশন মানুষকে দিতে পারতাম, আরো পজিটিভলি বোঝাতে পারতাম, এই ইম্প্যাক্টটা এটা লস হচ্ছে। এটা হয়তো বা 2 বছর পর যদি আমি সফল হতাম তাহলে হতো না। এই জন্য আমি চাই যে একটু সফলতা দেরি করে আসুক, স্লো আসুক, আর একটু আমি আমার গ্রোথটাকে বাড়াই। যারা এই যে বিভিন্ন মিডিয়া থেকে আমি দেখছি আজকে আমাকে 3-4 জন কল করেছে যে ভাই রমজান রিলেটেড একটা ভিডিও বানাতে চাচ্ছি আপনার সাথে, ওটা প্রমোশনাল ভিডিও, আমি যদিও প্রমোশনাল ভিডিও করি না। তো আমি এটাই চাচ্ছিলাম না যে এত বেশি লাইমলাইট আসুক আমার কাছে, যে সবাই একসাথে প্রত্যেকটা টিভি চ্যানেল, নিউজ চ্যানেল সবাই আমাকে ধরুক। এটা আমি চাচ্ছি একটু স্লোলি আসুক। তো সফলতা স্লোলি আসা ভালো।